এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2025-এর জন্য আজকে আমরা আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এর আগে আমি টোটাল 8টা মক টেস্ট অলরেডি ডিসকাস করেছি। এটা হচ্ছে আমাদের 9 নম্বর মক টেস্ট, ঠিক আছে। আর এই মক টেস্টের প্রতিটা কোয়েশ্চেন আমার খুবই পছন্দের। আশা করি তোমাদেরও মক টেস্টের কোয়েশ্চেনগুলো খুবই পছন্দ হবে, কারণ পুরোপুরিটা এক্সাম ওরিয়েন্টেড। আর মক টেস্টটা তোমরা ফুললি অ্যাটেন্ড করবে এবং অ্যাটেন্ড করার পর কত পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আগের মক টেস্টে কিন্তু তোমরা অনেকেই জানাওনি যে কত পেয়েছো। যাই হোক, তো এই ফুল মক টেস্টটা অবভিয়াসলি প্রত্যেকটা ফুল মক টেস্টই তোমাদের এক্সাম ওরিয়েন্টেডই আমি রাখি, যাতে এক্সামে তোমাদের হেল্প হয়। এমন নয় যে এমন কিছু পড়লাম যেটা এক্সামের জন্য আনইম্পর্টেন্ট, অথচ সেটা পড়ে যাচ্ছি, তো সেগুলো পড়া টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। তো আজকের ফুল মক টেস্টটা ডিসকাস করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিই। তোমরা যারা এই সময় দেখো পরীক্ষার জন্য খুবই কম টাইম বাকি আছে এখন, তো যারা ফুল নোটসটা মানে ধরো এনএম জিএনএম একটা নোটস আমি বানিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে কিনা জানি না, যেটা 2700+ কোয়েশ্চেন্স ছিল, আর যেখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স দুটোই ছিল, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজই ছিল এটা। তো সেই পিডিএফটা বা যারা মক টেস্টের পিডিএফ নিতে চাও, স্পেশালি এই টাইমটা তোমাদের হচ্ছে মক টেস্ট দেওয়ার জন্য, তাই না? দিস টাইম ইজ অনলি ফর মক টেস্ট। তো যারা মক টেস্ট নিতে চাও, ঠিক আছে, টোটাল 10টা মক টেস্ট আমি প্রোভাইড করব তোমাদের। এই মক টেস্টগুলো থাকবে, তার সাথে আরও কিছু এক্সট্রা মক টেস্ট তোমাদের আমি প্রোভাইড করব, যেগুলো আমার কাছে অলরেডি পিডিএফ আছে। সেগুলো তো হয়তো ইউটিউবে আমি আপলোড করতে পারিনি, কারণ সবগুলোই আপলোড করা হয় না, কিন্তু যারা মক টেস্ট নিয়েছো তারা জানো যে অনেকগুলোই মানে আপলোড করিনি, এরকম মক টেস্ট আমি তোমাদের প্রোভাইড করেছি। এবং তাছাড়া যদি তোমরা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ নোট নিতে চাও, বা আগের দিনই আমি তোমাদের ভিডিওতে বললাম যে ফিজিক্যাল সায়েন্সের 500 কোয়েশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট একটা পিডিএফ যারা তোমরা নিতে চাও, এই 500 কোয়েশ্চেনের যে এমসিকিউ না সরি মানে ওয়ান লাইনার পিডিএফ, মানে এক লাইনে উত্তর, ঠিক আছে, যেমন ধরো উষ্ণতার একক কেলভিন, এরম এক লাইনে উত্তর লেখা আছে। তো এই পিডিএফটা নিতে চাও, সেটার দাম মাত্র 30 টাকা। তো সেটা তোমরা কিন্তু আমাকে ওপরের নাম্বারে মেসেজ করতে পারো, তারপর কিন্তু তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা শুধুমাত্র কিসে বলো তো, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 500 এমসিকিউ নয় সরি ওয়ান লাইনার পিডিএফটা। আর আগের যেগুলো বললাম, কেউ যদি 2700+ কোয়েশ্চেনের পিডিএফটা নিতে চাও, বা কেউ যদি চাও যে এমসিকিউ মানে সরি মক টেস্টের পিডিএফ, বা যদি কেউ চাও ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ এমসিকিউ সমেত, তো সেইগুলোর জন্য তোমরা আমাকে কিন্তু ওপরের নাম্বারে মেসেজ করতে পারো, ঠিক আছে। আর এই তিনটে বললাম 2700+ এমসিকিউ সরি 2700+ যে কোয়েশ্চেন আনসার এনএম জিএনএম নোটস, ফুল নোটস যেটা ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের, তার সাথে মক টেস্টের পিডিএফ, এবং আর এটা কী বললাম, ফিজিক্যাল সায়েন্সে তোমার চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, ঠিক আছে, এমসিকিউ, এইগুলো যারা পারচেস করতে চাও তারাও আমার কিন্তু ওপরের নাম্বারে মেসেজ করতে পারো। এই তিনটের প্রত্যেকটার প্রাইস কিন্তু 100 করে রেখেছি আমি, ঠিক আছে। এখন এক্সাম যেহেতু সামনে, তোমরা যাতে ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারো, তো এটাকে আমি 90 করে দিয়েছি, ঠিক আছে। 90তেই তোমরা এই পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ পরীক্ষার সময় খুবই কম। যদি একটুও হেল্প হয় তোমাদের, 90 টাকা তোমাদের কাছে অনেকবার আসবে, কিন্তু এই পিডিএফ নেওয়ার সময়টা তোমরা আর পরের বছর ছাড়া পাবে না, ঠিক আছে। সো যারা ইচ্ছুক তারা অবশ্যই মাত্র 90 রুপিস, এমনিতে আমরা অনেক জায়গায় 90 রুপিস খরচ করে দিই। তো তোমরা যারা প্রিপারেশনের জন্য এই পিডিএফগুলো নিতে চাও, অবশ্যই আমাকে ওপরের নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। আর যারা 500 ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ বা ওয়ান লাইনার যে পিডিএফটা আমি প্রোভাইড করছি, এটা নতুন একদম, সেটা নিতে চাইলে ওপরের নাম্বারে মেসেজ করবে, যার প্রাইস হচ্ছে অনলি 30 রুপিস, ঠিক আছে। চলো আজকের কোয়েশ্চেন তাহলে স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেনে দেখো কী আছে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 থাকবে প্রথমেই। হ্যাঁ, প্রথমেই আছে কোষচক্রের দশাগুলির সঠিক পর্যায়ক্রমটি হলো। কোষচক্রের দশার সঠিক পর্যায়ক্রম, কোষচক্রে আমরা দুটো দশা দেখি, একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা দেখি আমরা মাইটোটিক ফেজ। একটা কি দেখি ইন্টারফেজ, আর একটা কি দেখি মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজে যে দশাগুলো রয়েছে, ইন্টারফেজেরও কয়েকটা ভাগ রয়েছে, মাইটোটিক ফেজেরও কয়েকটা ভাগ রয়েছে। যদি আমি ইন্টারফেজ, যাকে আমরা প্রস্তুতি পর্ব বলে থাকি, এর ভাগগুলো দেখি 3টে পাবে, G1, S আর G2, ঠিক আছে, এই 3টে পাবে। এবং এটা পরপরই লিখেছি, প্রথমে G1 হয়, G1 থেকে S হয়, S থেকে G2 হয়, ঠিক আছে। এসে কী হয়, ডিএনএ সংশ্লেষ হয়, এস দশায় ডিএনএ সংশ্লেষ হয় বা ডিএনএ ডুপ্লিকেশন হয়। আর G1-এ হচ্ছে তোমার গ্রোথ 1 বলা হয় এটাকে, যেটাতে ধরো কোষ বিভাজনের জন্য কি হট করে তো কোষ বিভাজন হয়ে যাবে না, তার জন্য অনেক প্রিপারেশন লাগবে, তার জন্য ডিএনএ তৈরি হওয়ার জন্য নিউক্লিওটাইডস লাগবে, তো সেই সমস্ত প্রোটিনস লাগবে, অনেক কিছু তো লাগবে কোষ বিভাজনের সময়। তো সেই জিনিসগুলো তৈরি হয় G1-এ, আর G2-তেও সেরকমই তৈরি হয়, চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায় G2 ফেজে, ঠিক আছে। তো এই 3টে হলো ইন্টারফেজের ভাগ। আর একটা রয়েছে হচ্ছে তোমার মাইটোটিক ফেজ,
যেটাকে আমরা এম ফেজ বলি। এই এম ফেজে অ্যাকচুয়ালি কিন্তু কোষটা ডিভিশন হয়, ঠিক আছে। যেমন ধরো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস পড়ছো, তো ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দুটোই কিন্তু এম ফেজের মধ্যে পড়বে। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস দুটোই কার ভাগ? এম ফেজের ভাগ। এবার এম ফেজের মধ্যে যে ক্যারিওকাইনেসিস আছে, যাকে আমরা নিউক্লিয়াসের বিভাজন বলি, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, সেখানে আবার 4টে ফেজ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টে ফেজ রয়েছে, ঠিক আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো এর মধ্যে দেখো প্রথমে কি হয়? G1 দশা হয়, তারপরে হয় S দশা, তারপরে হয় G2 দশা, তারপরে হয় M দশা। এবার কোথাও এম না থেকে ধরা থাকলো PMAT, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এইরকমভাবে হবে। আদারওয়াইজ আনসার তো এখানে এই হবে, ঠিক আছে। অপশান এই কারেক্ট হবে, কিন্তু যদি ওরকম থাকে তো সেটাও তোমাদের আমি বলে দিলাম। তো এখানে আনসার হলো এ, G1 S G2 M, ঠিক আছে। আর কিছু চেক পয়েন্ট আমি তোমাদের একটু বলে দিই। চেক পয়েন্ট কোষ চক্রের জন্য খুব ইম্পর্টেন্ট। চেক পয়েন্ট যদি ঠিকঠাক কাজ না করে না, তাহলে কী হবে বলতো, যে ডিএনএ অণু মেরামতি ঠিকঠাক হবে না, বা কোষের যে নিউক্লিয়াস তো থাকে না, তখন ধরো যে ডিএনএটা রয়েছে, মানে ক্রোমোজোম যেটা তৈরি হয়ে গেছে, তো সেই ক্রোমোজোমের সাথে বেমতন্তু সংযোগ ঠিকঠাক হয় না, যার ফলে কী হয়, মানে নন ডিসজাংশন হয়ে যায়। তো চেক পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। চেক পয়েন্ট যদি ঠিকঠাক না কাজ করে, তাহলে কিন্তু অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কী হবে? সেখান থেকে টিউমার সৃষ্টি হবে, আর সেই টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয়ে যায়, তাহলে কী হবে? ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার হতে পারে সেখান থেকে। তো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, টিউমার আর ক্যান্সার, এটা কিন্তু যদি চেক পয়েন্ট ঠিকঠাক কাজ না করে, তাহলে এগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। আর চেক পয়েন্টগুলো কী কী আছে? একটা হচ্ছে G1 S চেক পয়েন্ট। G1 S মানে G1 থেকে যখন কোষটা এস ফেজে এন্টার করছে সেই সময়, অর্থাৎ এই সময় চেক হবে যে ডিএনএ অণুটা রয়েছে, সেই ডিএনএ অণুটা তো এস দশায় সংশ্লেষ হবে। তো সংশ্লেষের আগে একবার চেক করে নেওয়া হবে যে সেই ডিএনএ অণুর মধ্যে কোথাও কোনো বন্ড ব্রেকেজ বা কোথাও কোনো অ্যাবসেন্স অফ নিউক্লিওটাইড রয়েছে কিনা, সেটা চেক করা হবে এই G1 S চেক পয়েন্টে, ঠিক আছে। G1 S চেক পয়েন্ট। তারপর থাকবে G2 M চেক পয়েন্ট, ঠিক আছে। G2 M চেক পয়েন্টে হচ্ছে G2 থেকে যখন কোষটা এম ফেজ যাবে, তখন সার্টেন জিনিসের চেকিং হবে, সেটা G2 M চেক পয়েন্ট। তারপর থাকে এম চেক পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই এম চেক পয়েন্টে কী হয়, কোষের যে মানে ক্রোমোজোমটা রয়েছে, সেই ক্রোমোজোমের সাথে বেমতন্তুর যে সংযোগটা হয়, ঠিক আছে, সেটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, সেটা এম চেক পয়েন্টে চেক করা হয়। যদি সেটা ঠিকঠাক না হয়, তাহলে কী হবে? অ্যানাফিজোচলন যখন হবে, তখন হয়তো ক্রোমোজোমের যে অর্ধেক এইদিকে আর অর্ধেক ওই দিকে, সেটা ঠিকঠাক না হলে কি হবে? ক্রোমোজোম সংখ্যার ডিফারেন্স হতে পারে দুটো সেলের মধ্যে, নিউলি ফর্মড সেল যেগুলো হবে। তো এটা কিন্তু এম চেক পয়েন্টে হয়। আরও একটা চেক পয়েন্ট তোমরা সার্টেন জায়গায় পাবে, যেটা হচ্ছে G1 S, একটা এস চেক পয়েন্ট তোমরা অনেক জায়গায় পেতে পারো, ঠিক আছে। এস বা G2 চেক পয়েন্ট, ঠিক আছে। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, চেক পয়েন্টগুলো সবসময় ফরওয়ার্ডলি ডাইরেক্টেড হবে, ঠিক আছে। কেমন ডাইরেক্টেড হবে? ফরওয়ার্ডলি ডাইরেক্টেড। এবার ফরওয়ার্ডলি ডাইরেক্টেড মানে কি? ফরওয়ার্ডলি ডাইরেক্টেড বলতে, যেমন ধরো চেক পয়েন্টগুলো সবসময় এগিয়ে যাবে। যেমন ধরো এখানে কি আছে? G1 S G2 M, তো তাহলে কখনোই চেক পয়েন্ট কিন্তু SG1 বা G2 S এরকম হবে না, ফরওয়ার্ডলি, ঠিক আছে, সামনের দিকে চলবে সবসময়। G1 S হলো, SG2 হলো, G2 M হবে, এম চেক পয়েন্ট হবে, ঠিক আছে, মানে সামনের দিকে এগিয়ে যাবে, উল্টো দিয়ে কখনো কিন্তু আসবে না। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু চেক পয়েন্টটা করবে, কারণ এর আগে একটা কোশ্চেন এসেছিলো তোমাদের পরীক্ষায়, সেখানে চেক পয়েন্ট নিয়ে অনেকেরই কনফিউশন ছিল। তো এটা মনে রাখবে, চেক পয়েন্ট সবসময় ফরওয়ার্ডলি ডাইরেক্টেড হবে, কোনো ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড হবে না। তার সাহায্যে কী করবে তোমরা? ওই যে অপশানগুলো ছিল ওখানে, তো সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিলো, ঠিক আছে। বেশ অনেক কথা বললাম কোশ্চেন নাম্বার 1 নিয়ে। এবার কোশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কী রয়েছে, এটা কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো কী রয়েছে, খুব ভালো কোয়েশ্চেন, খুবই পছন্দের কোয়েশ্চেন আমার, আর তোমাদেরও খুব হেল্পফুল হবে কোয়েশ্চেনগুলো। কী আছে দেখো, বলা আছে এখানে যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন গোল সবুজ এবং কুঞ্চিত হলুদ বীজযুক্ত মটর গাছের অনুপাত ছিল গোল সবুজ আর কুঞ্চিত হলুদ। এবার যখন মটর গাছের দ্বিসংকর জননটা আমরা পড়ি, দু রকমের বীজ থাকে, তো একটা হচ্ছে কি হলুদ গোল, আর থাকে কি সবুজ কুঞ্চিত। এই হলুদ গোলের যে জিনোটাইপ সেটা ছিল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, আর সবুজ কুঞ্চিত যে জিনোটাইপ সেটা ছিল স্মল ওয়াই, স্মল আর। এখান থেকে যখন প্রথমবার মানে F1 জন্য যেটা সৃষ্টি হয়েছিল, সেখানে কী হয়েছিল? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটা ছিল সংকর জীব, যার ফিনোটাইপ ছিল কেমন? হলুদ গোলাকার, ওকে। কিন্তু এই যে সংকর জীব F1, এদের মধ্যে যখন
স্বপরাগযোগ ঘটানো হয়েছিল তখন F2 জনু যখন উৎপন্ন হয়েছিল সেই F2 জনুতে আমরা ফিনোটাইপ অনুপাত পেয়েছিলাম 9:3:3:1, তাই তো? যেখানে এই 9 ফিনোটাইপটা কার জন্য? 9 ফিনোটাইপ হচ্ছে তোমার হলুদ গোলের জন্য, 3 ফিনোটাইপ হচ্ছে তোমার হলুদ কুঞ্চিতর জন্য, ঠিক আছে? আর এই 3 ফিনোটাইপটা হচ্ছে তোমার সবুজ গোলের জন্য, আর এই 1 ফিনোটাইপটা হচ্ছে তোমার সবুজ কুঞ্চিতর জন্য, ঠিক আছে? তাই জন্য এটা 9:3:3:1। এবার দেখো কত রকমের ফিনোটাইপ তাহলে আমরা পেলাম এখানে, 4 রকমের ফিনোটাইপ কিন্তু পেয়েছি। দ্বিসংখ্য জন পরীক্ষায় F2 জনুতে মনে রাখবে 4 রকমের ফিনোটাইপ পাওয়া যায় এবং 9 রকমের জিনোটাইপ পাওয়া যায়। 1:2:2:1:1:2:2:1। দেখো গোনো 1 2 3 4 5 6 7 8 1:2:2:4:1:2, আরেকটা এখানে মিস হয়ে গেছে, এখানে আরেকটা হবে। দেখো 1:2:2:4:1:2:1:1:2:1 এইটা হবে, ঠিক আছে? মানে 9টা হবে এখানে, ঠিক আছে? 9 রকমের জিনোটাইপ এবং 4 রকমের ফিনোটাইপ মনে রাখবে, আগেও কিন্তু পরীক্ষায় এসেছে, বারবার আমি মেনশন করে দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো। তো এখানে গোল সবুজ আর কি চেয়েছিল, কুঞ্চিত হলুদ। কি পেয়েছিলাম আমরা 9:3:3:1। তো এখানে এই 3টা ছিল কুঞ্চিত হলুদ আর এই 3টা ছিল গোল সবুজ, মানে আলটিমেটলি আমরা অপশন হবে আমাদের 3:3, কিন্তু 3:3 তো থাকবে না, 1:1 থাকবে। তো এখানে 1:1 অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 3 কী আছে দেখো, চলে আয়। কোশ্চেন নাম্বার 3 দেখো, বিওডি এর মাত্রা হ্রাস বৃদ্ধি কোন দূষণের মাত্রা নির্ধারণ করে? বিওডি, যার ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো? বিওডি এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি, তোমরা ইউট্রোফিকেশন পড়ে থাকবে। ইউট্রোফিকেশন মানে হচ্ছে জলে যখন ডিটারজেন্ট, ফসফেট এই জাতীয় সারের মাত্রা যখন বেড়ে যায় তখন কি হয়, সেগুলো জলের মধ্যে জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটায়, ঠিক আছে? ওগুলো ভালো পরিপোষক। ডিটারজেন্ট, তারপরে কি বললাম, ফসফেট, এই জিনিসগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ভালো পরিপোষক। তাহলে যদি জলে এই সমস্ত পরিমাণ বেড়ে যায় তখন কি হবে, জলজ উদ্ভিদের অতি পরিমাণে বৃদ্ধি ঘটবে। এটাকে আমরা বলবো কি, ইউট্রফিকেশন। আর শৈবালের যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটায়, পুরো পুকুর যদি একদম সবুজ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম বলি। তো এক্ষেত্রে দেখো জলে হচ্ছে ঘটনাটা, তো সেটা অবশ্যই জল দূষণকেই ডিনোট করবে, তাই না? বিওডি এর মাত্রা হ্রাস বৃদ্ধির দ্বারা আমরা জলটা বেশি দূষিত না কম দূষিত সেটা বুঝতে পারি। যদি বিওডি এর মান বেশি হয়, বিওডি এর মান বেশি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে বেশি, অর্থাৎ জলে দ্রবীভূত যে O2 তার মান কম, তার মানে সেই জলটা হচ্ছে বেশি দূষিত। বিওডি এর মান যত বেশি সেই জলটা তত বেশি দূষিত, তার মানে হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেছে। এবং বিওডি এর মান যত নিচে যাবে, ঠিক আছে, সেই জলটা তত ভালো জল, কারণ সেই জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন রয়েছে, সেটা অন্যান্য জীবের জন্য মানে জলজ জীবের জন্য বেঁচে থাকার উপযোগী। তার মানে কি, সেই জলটা নিশ্চয়ই ভালো। তাহলে বিওডি এর মান কম মানে সেই জলটা কম দূষিত, আর বিওডি এর মান বেশি মানে সেই জলটা বেশি দূষিত। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো আনসার এখানে কি হবে, অপশন এ হবে জল দূষণ। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ ফার্নের জনুক্রমের সঠিক ক্রমটি হলো। ফার্নের জনুক্রম কি, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাকে আমরা কি বলি, জনুক্রম বলি। এবার হ্যাপ্লয়েড মানে N, ডিপ্লয়েড মানে 2N। হ্যাপ্লয়েড যে জনু সেটাকে আমরা লিঙ্গধর জনুও বলি, এবং ডিপ্লয়েড যে জনু সেটাকে আমরা রেণুধর জনুও বলি, ফার্নের ক্ষেত্রে বলছি আমি। তো এখানে দেখবে ফার্নের জনুক্রমে একটা রেখাচিত্র রয়েছে তোমাদের, সেই রেখাচিত্রটা না পুরোপুরি মুখস্থ করে নেবে পরপর। এখানে আমি যে অপশানগুলো দিয়েছি সেই অপশানগুলো না থেকে তো অন্য অপশনও থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি প্রবলেম না হয় সেই জন্য তোমরা মানে পুরো রেখাচিত্রটা না মেমোরাইজ করে নেবে। যাই হোক, তো এখানে ফার্নের জনুক্রমের সঠিক ক্রম কোনটা হবে, প্রথম হবে প্রোথ্যালাস, তারপরে হবে কি রেণুস্থলী, দেন হবে রেণু, ঠিক আছে? রেণুস্থলী থেকে উৎপন্ন হবে কি, রেণু। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি আছে বলা আছে এখানে, যে প্রক্রিয়ায় কোনো একটি ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের মাধ্যমে অন্য একটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে সেটি হলো। কোনো একটা ব্যাকটেরিয়ার ডিএনএ রয়েছে, এটা একটা ব্যাকটেরিয়া, তার একটা ডিএনএ থাকবে গোলাকার, এখানে একটা ব্যাকটেরিয়া রয়েছে মনে করো, তার একটা ডিএনএ আছে। তো এই ডিএনএ বলছে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়াতে চলে যাবে, কার মাধ্যমে, মাঝে হচ্ছে ভাইরাসের মাধ্যমে। তো এখানে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়া যাবে, বাট সেটা কিসের মাধ্যমে যাবে, ভাইরাসের মাধ্যমে। মানে ব্যাপারটা এরকম, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ
ঠিক আছে, সেটা এই ভাইরাসের দিয়ে গেল এবং এই ভাইরাসটা যখন এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো তখন কি হলো, এখানে চলে গেল। তো এইভাবে কী হবে না, একটা ব্যাকটেরিয়া দিয়ে না একটা ব্যাকটেরিয়াতে চলে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম কী বলতো, ট্রান্সডাকশন। ঠিক আছে, অপশন সি হবে এখানে কারেক্ট, ট্রান্সডাকশন। ঠিক আছে, অপশন সি হবে এখানে কারেক্ট, ট্রান্সডাকশন। পরে কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার, আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, কোনো একটা ব্যাকটেরিয়াকে, ধরো ফাঁজ ভাইরাস যেগুলো হয়, ঠিক আছে, ফাঁজ ভাইরাস কী করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তো যেটাকে আমরা ব্যাকটেরিওফাজ বলি, যেটাকে আমরা কী বলি, ব্যাকটেরিওফাজ কী করে, ব্যাকটেরিওফাজ বলতে একটা ভাইরাস যেটা কী করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো সেক্ষেত্রে কী হয়, দেখো ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ কী হয়, যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ কী হয়, আক্রমণ করার পর যুক্ত হয়ে যায়। কারণ ভাইরাস যখনই কোনো কিছুকে আক্রমণ করছে না, তখন ভাইরাসের পুরো মানে ক্যাপসিড সমেত ভাইরাস কিন্তু সেই সেলটার মধ্যে এন্টার করে না। ভাইরাস কী করে, এটা যদি ব্যাকটেরিয়া হয় মনে করো, সাপোজ দিস ইজ এ ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া তো নিজস্ব একটা ডিএনএ রয়েছে। এবার একটা ভাইরাস এলো, ফাঁজ ভাইরাস, যে কী করবে, ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করবে। তো এটা হচ্ছে ভাইরাসের কি, ক্যাপসিড, এর মধ্যে রয়েছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড। তো এই ভাইরাসটা কী করবে, নিজের নিউক্লিক অ্যাসিডটাকে জাস্ট এই ব্যাকটেরিয়ার মধ্যে এন্ট্রি করিয়ে দেবে। ঠিক আছে, এন্ট্রি করিয়ে দিল আর ক্যাপসিডটা কিন্তু বাইরে রয়ে গেল। ওকে, তো এরপরে কি হবে, এই যে ব্যাকটেরিয়ার যে সবুজ রঙের তোমরা ডিএনএটা দেখতে পাচ্ছ আর ভাইরাসের যে হলুদ ডিএনএ, সেটা কী হবে, যুক্ত হয়ে যাবে। কীরকমভাবে যুক্ত হবে দেখো, এই যে যুক্ত অবস্থা, ঠিক আছে, এইটাকে বলা হবে কী বলতো, প্রোফাজ। এইরকম, বুঝতে পারছো, এইভাবে কানেকশন হয়ে গেছে, পুরোপুরি যুক্ত হয়ে গেছে। তাহলে ব্যাকটেরিয়ার যখন ডিএনএটা ডুপ্লিকেশন হবে তখন কি হবে, ভাইরাস তো আর নিজের ডিএনএকে ডুপ্লিকেট করতে পারে না, কারণ ভাইরাসের মধ্যে নেসেসারি কোনো এনজাইম বা কোনো কিছু থাকে না। তো যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো, ব্যাকটেরিয়ার সাথে এরকম জাংশন একটা তৈরি হলো, ঠিক আছে, তারপরে কী হবে, যখন ব্যাকটেরিয়াটা ডুপ্লিকেশন হবে, ব্যাকটেরিয়া যখন বিভাজন হবে, তখন কি হবে, এই আলটিমেটলি ভাইরাসের যে ডিএনএ সেটাও কী হবে, ডবল হয়ে যাবে, তাই তো। তো ভাইরাসেরও কী হলো, প্রজনন সম্পন্ন হয়ে গেল, সেটা ব্যাকটেরিয়ার থ্রু হলো অবশ্যই, তাই না। তো এই যে ঘটনাটা, মানে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ প্লাস ভাইরাসের ডিএনএ, এটাকে আমরা বলি কী বলতো, প্রোফাজ বলি। ঠিক আছে, এটাও আসতে পারে, প্রোফাজ বলা হয়, মনে রাখবে। পরবর্তী দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কী রয়েছে, সঠিক জোড়া শনাক্ত করো। রাইট পেয়ারটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে আছে কি, ডাউন সিনড্রোম 44 অটোজোম প্লাস X0, তারপর আছে ক্লাইনেফেল্টার সিনড্রোম 44 অটোজোম XXY, নেক্সট আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস X লিঙ্কড, আর আছে কালার ব্লাইন্ডনেস Y লিঙ্কড। তো এর মধ্যে সঠিক কোনটা বলো, এর মধ্যে সঠিক অবশ্যই সেটা হচ্ছে কোনটা, ক্লাইনেফেল্টার 44টা অটোজোম প্লাস তার সাথে XXY, এটা কিন্তু ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। আর কালার ব্লাইন্ডনেস আমরা কি জানি, এটা তো X লিঙ্কড হয়। ঠিক আছে, আর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা রয়েছে এখানে, এটা কি হয়, RH ইনকম্প্যাটাবিলিটির জন্য হয়। ঠিক আছে, সে পজিটিভ নেগেটিভ একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে তোমার প্রেগনেন্সির সময় হতে পারে, তো যার জন্য এটা কিন্তু হয়। নেক্সট দেখো 7 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, এখানে আবার বলেছে ভুল জোড়া শনাক্ত করো। ঠিক আছে, কোনটা ভুল সেটা শনাক্ত করতে হবে। তো দেখা যাক কোনটা ভুল। প্রথমে রয়েছে হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোমে ক্যারিওটাইপ 44A প্লাস X0, তো দিস ওয়ান ইজ রং। এটা তো একদমই ভুল, কারণ ক্লাইনেফেল্টারের ক্যারিওটাইপ কী হয়, 44A প্লাস XXY, এটা হচ্ছে তোমার ক্লাইনেফেল্টারের ক্যারিওটাইপ। আর এখানে যেটা দেওয়া রয়েছে 44A প্লাস X0, এটা কার ক্যারিওটাইপ, এটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। ঠিক আছে, এটা কার ক্যারিওটাইপ, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হবে। তারপর আছে হিমোফিলিয়া X ক্রোমোজোম বাহিত রোগ, এটা ঠিক। ডাউন সিনড্রোমে অটোজোমাল অ্যানিপ্লয়েডি ঘটে, এটাও ঠিক। আর রয়েছে কি, টার্নার সিনড্রোমে মেয়েদের যৌনবৃদ্ধি ব্যাহত হয়, দিস ওয়ান ইজ অলসো কারেক্ট। দেখো একটা জিনিস বলি, ডাউন সিনড্রোমটা কি 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়। ডাউন সিনড্রোম কেন হবে, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। এবার ট্রাইজোমি কি, দেখো আমরা হলাম ডিপ্লয়েড জীব, তাই না, আমরা ডিপ্লয়েড মানে 2n, মানে প্রত্যেকটা ক্রোমোজোম দেখবে আমাদের দুটো করে রয়েছে, 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর ক্রোমোজোম দুটো। সেই রকমই 21 নম্বর ক্রোমোজোম আমাদের কটা থাকার কথা, দুটো থাকার কথা। কিন্তু কি হয় না, ওই যে বললাম অ্যানাফেজের সময় যদি কি হয়, বেমতন্তুর সাথে কাইনেটোকো সঠিকভাবে যুক্ত না হয়, তখন কি হয় না, ক্রোমোজোমের যে বা অপত্য ক্রোমাটিডের যে বিচ্ছিন্ন হবে উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে, সেটা হয় না। তার জন্য কি হয়, ট্রাইজোমি সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তো এখানে কি হবে, ডাউন সিনড্রোম অটোজোমাল ট্রাইজোমি হচ্ছে এটা। আর অ্যানিপ্লয়েডি মানে যে সংখ্যাটা এভাবে গুণিতকে বাড়ছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানিপ্লয়েডি। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর দেখা যাক কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, নিচের কোনটিতে নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে।
প্রথম কথা, নিউক্লিক অ্যাসিড কোশ্চেন ভালো করে বুঝবে। নিউক্লিক অ্যাসিড কত প্রকারের হয়? নিউক্লিক অ্যাসিড দু প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? অপশানস দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া নাকি ওপরের সবগুলি। নিউক্লিক অ্যাসিড অবশ্যই কি সব কটাতেই থাকবে, তাই না? ওপরের সবগুলি এখানে ঠিক রয়েছে, অপশান ডি হবে এখানে কারেক্ট। কারণ নিউক্লিক অ্যাসিড দেখো, ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ থাকে আর ইউক্যারিয়ার মধ্যে ডিএনএ থাকে। তো নিউক্লিক অ্যাসিড তো সবার মধ্যেই প্রেজেন্ট থাকছে, তাই না? ব্যাকটেরিয়ার মধ্যেও থাকছে, ভাইরাসের মধ্যেও থাকছে, সবার মধ্যে নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে। উইথাউট নিউক্লিক অ্যাসিড কোনো জীব হতেই পারে না। নিউক্লিক অ্যাসিড ছাড়া যদি কেউ হয় তার মানে সেটাকে আমরা জড় বস্তু হিসেবে কনসিডার করব, তাই না? তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, জিন হলো। জিন কি? প্রথমেই আছে ডিএনএ একটি নির্দিষ্ট একটি অংশ যা কোনো বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ নির্ধারণ করে। তারপর আছে সোমাটিক সেলের ডিএনএর খণ্ডাংশ। নেক্সট রয়েছে সম্পূর্ণ ডিএনএ। তারপর হচ্ছে ডিএনএর অর্ধাংশ। এবার দেখো জিন কি? জিন হচ্ছে ডিএনএ একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, ঠিক আছে? তো এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। দেখো ডিএনএ হচ্ছে কি বলতো, একটা লার্জ মলিকিউল। ডিএনএ কিন্তু অনেক বড় একটা মলিকিউল। এটা ধরো ডিএনএ, ঠিক আছে? এটা ডিএনএ। তো এই ডিএনএর মধ্যে পুরো ডিএনএটা কিন্তু জিন হিসেবে অ্যাক্ট করে না, ঠিক আছে? ডিএনএর সার্টেন পার্ট থাকে, যে পার্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি জিন হিসেবে কাজ করে, ঠিক আছে? জিনও কিছু নয়, ডিএনএ মানে কি নিউক্লিওটাইডের সজ্জারীতি, তাহলে জিনও অ্যাকচুয়ালি কিন্তু নিউক্লিওটাইডের সজ্জারীতি। মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে একটা জিন, ঠিক আছে? তার মানে এখান থেকে এইটুকু যে অংশটা, এটা কোনো না কোনো প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করবে। আর যার মাধ্যমে কী হবে, এই জিনটাই যদি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়, তাহলে একটা প্রোটিন মানে একটা বৈশিষ্ট্য, বুঝতে পারলে? প্রোটিন মানে কিন্তু জীবনের মানে জীবের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু প্রোটিন নির্ধারণ করছে। তো সেই প্রোটিনটা, একটা জিন যদি একটা জীব থেকে বা একটা প্রজন্ম থেকে নেক্সট জেনারেশনে যায়, তার মানে কী হচ্ছে, সেই জিনটা যাওয়া মানে সেই প্রজন্মেও সেই প্রোটিনটা সিনথেসিস হবে। আর প্রোটিনটা সিনথেসিস হওয়া মানে হচ্ছে তার মধ্যেও সেই সার্টেন ফিচারটা কিন্তু ডেভেলপ হবে। ওকে, তো এখানে এটা যেহেতু জিন, তো এখানে অপশান এটা হয়ে যাবে কারেক্ট অপশান, ঠিক আছে? ডিএনএ একটি নির্দিষ্ট অংশ যা কোনো বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন নির্ধারণ করবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 10, জেরোপথ্যালমিয়া যে ভিটামিনের অভাবে হয়। জেরোপথ্যালমিয়া এটা একটা হচ্ছে আই ডিজিজ বলতে পারো তোমরা। এখানে কি হয়, কর্নিয়ার একটা ঝাপসা ভাব দেখা যায়, ঠিক আছে? তো জেরোপথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হবে? অপশানস রয়েছে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ আর ভিটামিন সি। তো জেরোপথ্যালমিয়া যেটা হয় সেটা অবশ্যই ভিটামিন এর অভাবে হয়। এছাড়া ভিটামিন এ যেটাকে আমরা বলি কি, কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল। তো এই রেটিনল অ্যাকচুয়ালি কিন্তু কি হয়, রাতকানা রোগ যে তোমরা পড়েছো, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস আর নিকটালোপিয়া যেটা, সেটাও কিন্তু ভিটামিন এর অভাবেই হয়। হ্যাঁ, আর জেরোপথ্যালমিয়াটাও কিন্তু ভিটামিন এর অভাবেই হবে। বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের প্রিপারেশন তো অলমোস্ট আই হোপ কমপ্লিট। ভিটামিন ডি ক্যালসিফেরল কী রোগ হতে পারে? রিকেট হতে পারে অভাবে। ভিটামিন কে ন্যাপথোকুইনন বা ফালডোকুইনন ডেফিসিয়েন্সিতে হতে পারে কি ডিজিজ, ব্লাড কোয়াগুলেশন ঠিকঠাকভাবে হবে না। তারপরে ভিটামিন সি কী হবে? ভিটামিন সি হচ্ছে পাইরিয়া, গাম ব্লিডিং এগুলো। আর স্কারভি রোগ যদি বলা হয়, বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর যে কেমিক্যাল নেম সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আরেকটা জিনিস আমি বলবো এখানে, যে ভিটামিন কে মনে রাখবে যকৃতে প্রথম বিন সংশ্লেষে সহায়তা করে। ভিটামিন কে কী করে? যকৃতে প্রথম বিন সংশ্লেষে কিন্তু সহায়তা করে, ঠিক আছে? তো এখানে আনসার কী হলো? আনসার হয়েছে অপশন এ, সরি অপশন সি, ভিটামিন এ, অপশন সি হয়েছে আনসার। পরে কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 11 দেখো কী আছে। একটা ম্যাচিং রয়েছে, এখানে ম্যাচ করতে হবে। প্রথম আছে কলেরা। কলেরা কিসের জন্য হয়? কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এ এর সাথে হবে 4, এ এর সাথে 4। আর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মিক্সো ভাইরাস, তো বি এর সাথে 2। এ 4 বি এর 2 একটাতেই আছে দেখো অপশন ডিতে, তাহলে সেই হিসেবে কিন্তু এখানে অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলো মিলিয়ে দেখে নাও, কোনো প্রবলেম নেই। টিউবারকিউলোসিস কেন হবে? মাইক্রোব্যাকটেরিয়ামের জন্য, তার মানে সি এর সাথে হবে 1। অ্যান্ড লাস্ট ওয়ান টাইফয়েড ইজ ডিউ টু সালমোনেলা টাইফি, দ্যাট ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এখানে কী হবে? অপশন ডি এর সাথে হবে 3, তো এখানে এটা হচ্ছে। তো আলটিমেটলি দ্য রাইট অপশন কোনটা বেরোচ্ছে আমাদের? অপশন ডি বেরোচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কী রয়েছে? এখানেও একটা লিস্ট রয়েছে, ম্যাচ করতে হবে কলাম এ আর কলাম বি। দেখো ভিটামিন অর্থাৎ সাইন্টিফিক কেমিক্যাল নেম এখানে দেওয়া আছে। প্রথমে আছে ভিটামিন বি1। বি1 এর কেমিক্যাল নেম কি? থাইমিন। কোথায় আছে? অপশন
3, তার মানে হচ্ছে তোমার এর সাথে 3 হবে, কোথায় আছে, একটাতেই আছে। তার মানে যে একটুও মানে ফার্স্টে যে জানবে সে কিন্তু মানে একটা জানলেই তুমি করে ফেলো। দেখো এর অপশনগুলো একটা তো কিন্তু সেম নেই। B2 কী হয়, B2 হচ্ছে B1 থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, তাহলে B এর সাথে 4 হবে, B6 হয় পাইরিডক্সিন, C এর সাথে হবে 1, আর ভিটামিন B12 হবে সায়ানোকোবালামিন, মানে D এর সাথে হবে 2। তো এখানে আলটিমেটলি অপশন এ কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 13। দেখো কি আছে, মানব শরীরে যে অঙ্গটি জল সাম্য রক্ষা করে, আমাদের বডির কোন অর্গানটা আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স ঠিক রাখে, সেটা হচ্ছে কি, আমাদের অপশানস দেখো কী আছে, যকৃৎ মানে লিভার, বৃক্ক মানে কিডনি, ফুসফুস মানে লাংস, নাকি হৃৎপিণ্ড মানে হার্ট। তো এখানে জল সাম্য রক্ষা করবে কে, ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করে কে বলো তো, বৃক্ক। কারণ বৃক্কের মধ্যে আমরা দেখেছি জলের পুনঃশোষণ ঘটে, যেখানে কি হয় এডিএইচের প্রভাবে ঘটে, অ্যালডোস্টেরনের প্রভাবে ঘটে, ঠিক আছে, হেনরির লুপে জল আর সোডিয়াম আয়ন পুনর্বিশোষিত হয়। তো এই সমস্ত ঘটনাগুলো কোথায় হচ্ছে, বৃক্কে হচ্ছে। তো বৃক্কই কী করছে, আমাদের জল সাম্য কিন্তু নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, অপশন বি হবে এখানে একদমই সঠিক, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, শ্বাসমূল দেখা যায়, অপশানস রয়েছে বিটেল, চেস্টনাট, মেজ আর রাইজোফোরা। তো এর মধ্যে শ্বাসমূল তুমি কোথায় দেখতে পাবে, শ্বাসমূল তুমি দেখতে পাবে রাইজোফোরাতে। অপশান কোনটা হবে, অপশান ডি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, অপশান ডি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত হবে, 15 হবে এবার। 15 নম্বর কোশ্চেন দেখো কি আছে, পেঁয়াজ হলো পরিবর্তিত কাণ্ড, মূল, পাতা নাকি ফল। তো পেঁয়াজ কি, পেঁয়াজ হচ্ছে পরিবর্তিত কাণ্ড, আমরা জানি তাই না, ভূ নিম্নস্থ একটা কাণ্ড। পেঁয়াজকে আমরা কন্দ বা বাল্বও বলে থাকি, কন্দ বা বাল্ব। পেঁয়াজ হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড, কি বলা হয়, কন্দ বা বাল্বও বলা হয়। পেঁয়াজ ছাড়া আর কি কি হবে ভূ নিম্নস্থ কাণ্ডর মধ্যে, অনেকগুলো রয়েছে, যেমন ধরো কী কী আছে, আদা আছে, হলুদ আছে, ওল আছে, কচু আছে, মানকচু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো সব কিন্তু হচ্ছে কাণ্ড। তারপরে গোল আলু, ঠিক আছে, যে আলুটা আমরা ডেলি খাচ্ছি সেটাও কিন্তু কাণ্ড। ঠিক আছে, আর আরেকটা আছে মূলটা, তোমরা জেনে নাও, মূলের ক্ষেত্রে কী কী হবে, গাজর, ঠিক আছে, সব একই ক্যাটাগরি। দেখো গাজর, মূলো, শীতকালে যেগুলো পাওয়া যায় সব কিন্তু মূলের মধ্যে পড়বে, গাজর, মূলো। তারপর হচ্ছে তোমার শালগম, শালগম মানে বিট বলতে পারো তোমরা। তারপর হচ্ছে আর কি আছে, রাঙা আলু, এগুলো কিন্তু কার মধ্যে পড়বে, মূল। ঠিক আছে, মূলের মধ্যে। আর আগে যেগুলো বললাম গোল আলু আর রাঙা আলু কিন্তু আলাদা জিনিস, রাঙা আলু বললে সেটা কিন্তু মূল হবে, গোল আলু বললে সেটা কিন্তু কি হবে, কাণ্ড হবে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো, নিচের কোনটি একটি প্রোটিন ফাইবার, প্রোটিন ফাইবার কোনটা এখানে বলো, প্রোটিন ফাইবার, প্রোটিনটা দেখো, প্রোটিন ফাইবার, প্রোটিন তুমি কার কাছ থেকে পাবে, অবভিয়াসলি কোনো অ্যানিমাল সোর্স হতে হবে, সেখান থেকে তুমি প্রোটিন পাবে, তাই না, অ্যানিমাল সোর্স থেকে তো ম্যাক্সিমাম প্রোটিন পাওয়া যায়। তো এখানে অ্যানিমাল সোর্স কোনটা দেখো, নাইলন হবে না, পলিয়েস্টার হবে না, তুলোও হবে না, দ্য অনলি ওয়ান অপশন ইজ সিল্ক। সিল্ক কিন্তু আমরা কী থেকে পাই, সিল্ক হচ্ছে রেশম, যে বম্বিক্স মরি সেখান থেকে আমরা পাই। তো এটা কি একটা অ্যানিমাল ডিরাইভড হচ্ছে, তাই না। তো এখানে অপশন কী হবে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন কী হবে, অপশন বি হবে এখানে সঠিক আনসার। পরবর্তী দেখো, কোশ্চেন নাম্বার 17 কী রয়েছে, বলা আছে নাইট্রিফিকেশন হলো একটি জৈবিক প্রক্রিয়া যেখানে উৎপন্ন হয়, নাইট্রিফিকেশন নাইট্রোজেন চক্রের একটা পার্ট, তাই তো। তো এই নাইট্রিফিকেশনে কি হয় সেটা আমাকে বলো, নাইট্রোজেন থেকে নাইট্রেট হয়, নাইট্রোজেন থেকে নাইট্রাইট হয়, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়, নাকি অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হয়। নাইট্রিফিকেশন একটা জৈবিক প্রক্রিয়া যেখানে কি হয়, দেখো নাইট্রিফিকেশনে কি হয়, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হয়, অ্যামোনিয়া থেকে নাইট্রেট কোথায় আছে, অপশন সিতে আছে, তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট আনসার, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট। প্রথমে কি হয়, প্রথমে অ্যামোনিফিকেশন হয়, ঠিক আছে, প্রথমে কি হয় অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনে কি হয়, কোনো পচা যদি মানে জীব রয়েছে, ঠিক আছে, মানে মৃত জীব, সরি পচা নয়, মানে মৃত জীবের ওপর কি করে, যেসব ব্যাকটেরিয়া ছত্রাক রয়েছে তো এগুলো কাজ করে কি করে, ওদেরকে বিয়োজন ঘটায়, বিয়োজন ঘটিয়ে ওদের দেহে যে প্রোটিন অংশ থাকে সেই প্রোটিন অংশ থেকে প্রথমে তৈরি হয় কী বলতো, অ্যামাইনো অ্যাসিড। অ্যামোনিফিকেশনে কী হয়, প্রোটিন থেকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, আর সেই অ্যামাইনো অ্যাসিড থেকে পরে অ্যামোনিয়া তৈরি হয়ে যায়, আলটিমেটলি অ্যামোনিয়া তৈরি হয়। কিন্তু সেই অ্যামোনিয়াটা কোথা থেকে তৈরি হয়, কোনো মৃত জীবজন্তু রয়েছে সেখানে, তার ওপর কোনো ব্যাকটেরিয়া বিয়োজক ক্রিয়া করে সেখান থেকে প্রোটিনটাকে আলাদা করে এবং প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে বাই ফার্দার প্রসেসিং তৈরি হয় অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যামোনিফিকেশন প্রসেস। এখানে সাহায্য করে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস।
তারপরে এই যে অ্যামোনিয়া উৎপন্ন হলো, অ্যামোনিয়া থেকে প্রথমে তৈরি হয় কী বলতো, নাইট্রাইট। এই যে নাইট্রাইট, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে প্রথমে তৈরি হবে কি নাইট্রাইট মানে NO2। তারপর সেই নাইট্রাইট থেকে তৈরি হবে নাইট্রেট মানে হচ্ছে NO3 যৌগ, ঠিক আছে, নাইট্রেট যৌগ, অবশ্যই নাইট্রেট বা নাইট্রাইট নয়, সেটা যৌগ হতে হবে। তো এটা হচ্ছে নাইট্রিফিকেশন টোটাল প্রক্রিয়াটা এটা টোটাল নাইট্রিফিকেশন প্রক্রিয়া, ঠিক আছে। তার মধ্যে কী হলো, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট আর অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট অ্যান্ড দেন নাইট্রাইট থেকে নাইট্রেট। তো এখানে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট রয়েছে, তো এটাই ঠিক হবে, কারণ ডাইরেক্টলি নাইট্রোজেন থেকে কিছুই হচ্ছে না এখানে, তাই না। তো এখানে অপশন সিটাই হচ্ছে একদম সঠিক আনসার। আর নাইট্রিফিকেশনের ক্ষেত্রে যদি বলা হয় অ্যামোনিয়া থেকে নাইট্রাইট মানে NO2, এখানে যে ব্যাকটেরিয়া হেল্পিং সেটা হচ্ছে তোমার নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। এবং যদি বলা হয় নাইট্রাইট থেকে নাইট্রেট মানে NO2 থেকে NO3 যৌগ উৎপন্ন হচ্ছে, সেখানে কোন ব্যাকটেরিয়া অ্যাক্টিং, তাহলে সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টর, ঠিক আছে। আর নেক্সট লাস্ট স্টেপ কী হয়, ডিনাইট্রিফিকেশান, যেখানে কি হয় এই নাইট্রেট বা নাইট্রাইট যৌগগুলো থেকে নাইট্রোজেন আলাদা হয়ে পরিবেশে ফিরে যায়, সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশান। আর সেখানে সাহায্য করে সিউডোমোনাস, তারপর হচ্ছে তোমার থায়োব্যাসিলাস, এইসব ব্যাকটেরিয়া। ওকে, 18 নম্বর কোশ্চেন দেখো কি বলা আছে, নিচের কোনটি সালোক সংশ্লেষের সমীকরণ? সালোক সংশ্লেষের সমীকরণ কোনটা হবে? তোমরা অবশ্যই কোশ্চেন দেখার পর পজ করে আনসারগুলো করবে, কারণ হয়তো আমি কোনো কোশ্চেনের আনসার তাড়াতাড়ি বলে দেবো, তো তোমাদের মনে হতে পারে যে তাড়াতাড়ি বলে দিলাম তো অসুবিধা হলো, তো সেটা তোমরা পজ করে কোশ্চেন দেখতে পেলেই তোমরা ভিডিও পজ করে আনসার করবে, ঠিক আছে। তারপরে আমি যেটা বলবো সেটা দেখে নেবে। তো সালোক সংশ্লেষের সমীকরণ কী হবে, সালোক সংশ্লেষে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে 12 অণু জলযুক্ত হয়, তৈরি হয় 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। কী হবে? অপশন বি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে 12 অণু জল, ঠিক আছে। তারপর কি উৎপন্ন, দেখো C6H12O6 মানে কি গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু জল, ঠিক আছে। পরবর্তী দেখো কোশ্চেন নম্বর কত হবে, 19। কি আছে, অ্যালকোহল পাওয়া যায়, সবাত হবে, এটা ঠিক করে নিয়ে একটু বানানটা, সবাত শ্বসন, অবাত শ্বসন, সালোক সংশ্লেষ নাকি সন্ধান। অ্যালকোহল কোথায় পাওয়া যায়, আমরা কোথায় দেখেছি ইথাইল অ্যালকোহল কোথায় উৎপন্ন হয়, কোহল সন্ধান উৎপন্ন হয়। তো সন্ধান কোথায় আছে, অপশন বিতে আছে, ডিতে আছে। তো এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার, সন্ধান, ঠিক আছে। কী উৎসেচক লাগে সন্ধানে, জাইমেজ উৎসেচক, জাইমেজ। আর সেই জাইমেজটাকে গ্রহণ করে ইস্টের সাইন্টিফিক নেম কি, স্যাকারোমাইসিস সেরিভিসি, ঠিক আছে। যে জিনিসগুলো এক্সট্রা বলবো একটু নোট করার চেষ্টা করবে, তোমাদের কাজে লাগবে। পরবর্তী দেখো 20 নম্বর কোশ্চেন, জলজ উদ্ভিদকে ভাষণ ক্ষমতা প্রদান করে যে কলা, জলজ উদ্ভিদকে ভাষণ ক্ষমতা প্রদান করে কে? তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো এরেনকাইমা, অপশানেও তোমরা এরেনকাইমা খুঁজছো, তাই না, কিন্তু এরেনকাইমা এখানে তো অপশানে আমি রাখিনি, তাহলে কি হবে, দেখো এরেনকাইমা কি, এরেনকাইমা হচ্ছে এক প্রকারের প্যারেনকাইমা, ঠিক আছে, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি এরেনকাইমা। তো যদি এরেনকাইমা নেই অপশানে, তাহলে আমরা কি দেখবো এখানে প্যারেনকাইমা, কারণ এটা কি এরেনকাইমা ইজ অলসো আ টাইপ অফ প্যারেনকাইমা, সো অপশান সি উইল বি কারেক্ট হিয়ার। ওকে, প্যারেনকাইমা। বাকি কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আর স্ক্লেরেনকাইমা কি হয়, স্ক্লেরেনকাইমা কিন্তু মৃত হয়, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা মৃত হয়। আর স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরে কোন উপাদান থাকার জন্য স্ক্লেরেনকাইমা মৃত হয়, স্ক্লেরেনকাইমার প্রাচীরে লিগনিন, সুবেরিন, এই সমস্ত জাতীয় পদার্থ ডিপোজিশনের ফলে সুবেরিন কি হয় না, স্ক্লেরেনকাইমাটা মৃত হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21। কি আছে, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি যে পর্বের অন্তর্গত, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি দুটোই কোন পর্বের অন্তর্গত, প্লাটিহেলমিনসের অন্তর্গত। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, প্লাটিহেলমিনস। আর কি রয়েছে দেখো এখানে, সিলেন্টারেট, সিলেন্টারেট কোনগুলো, সিলেন্টারেট মানে হচ্ছে নিডারিয়া, যেমন হচ্ছে হাইড্রা, তাছাড়া জেলিফিশ, মেট্রিডিয়াম বা সাগর কুসুম, এগুলো সব হচ্ছে সিলেন্টারেটের মধ্যে পড়বে। আর সিলেন্টারেটের স্পেশাল ফিচার কি, এদের কি রয়েছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে, তাছাড়া কি রয়েছে এদের নিমাটোসিস্ট রয়েছে। নেক্সট রয়েছে অ্যানিলিডা, অ্যানিলিডা কাদের, অ্যানিলিডা হচ্ছে কেঁচো জোক, তাই তো, খণ্ড খণ্ড আঙুলের মতো আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। আর আর্থ্রোপোডা কোনগুলো, আর্থ্রোপোডা হচ্ছে দ্য বিগেস্ট ফাইলাম, তাই তো, সব থেকে বেশি প্রাণী রয়েছে আর্থ্রোপোডার মধ্যেই পড়ে। প্রজাপতি, মাছি, পিঁপড়ে যা যা তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আর্থ্রোপোডার আন্ডারেই রয়েছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 22। কী হয়েছে দেখো, ক্ষুধা তৃষ্ণা ঘুম নিয়ন্ত্রণ করে, ক্ষুধা তৃষ্ণা ঘুম নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, বলো, সহজ একদম, কী হবে, হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তাই তো।
ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, যৌনক্রিয়া, তারপরে হচ্ছে তোমার নিদ্রা, মানে তো ঘুম বললামই, তারপরে পরিতৃপ্তি, ঠিক আছে, এই দেহের তাপমাত্রা, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে কে বলতো? হাইপোথ্যালামাস, ঠিক আছে। সেরিবেলাম কি? সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম কি? সেরিব্রাম হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন সব নিয়ন্ত্রণ করে কে? এই সেরিব্রাম, ঠিক আছে। আর রয়েছে মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটার কাজ কি? মেডুলা অবলঙ্গটাকে আমরা সুষুম্না শীর্ষকও বলি, যেখানে শ্বাসক্রিয়া, হৃদক্রিয়া, ঘাম নিঃসরণ, এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? অপশানস রয়েছে থাইরক্সিন, ক্যালসিটোনিন, ট্রাই আয়োডোথাইরোডিন আর থাইমোসিন। থাইরয়েড থেকে কোনটা নিঃসৃত হয় না? থাইমোসিন। থাইমোসিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইমাস গ্রন্থি থেকে। থাইমাস গ্রন্থি কেন কাজে লাগে? থাইমাস গ্রন্থি আমাদের ইমিউনিটির একটা পার্ট, তাই তো। কারণ থাইমাস গ্রন্থি কি হয়? টি সেল ম্যাচুরেশন লাভ করে হচ্ছে, মানে এটাকে তোমরা টি লিম্ফোসাইট বলো না, সেটাই টি লিম্ফোসাইটটা এখানে ম্যাচুরেশন লাভ করে থাইমাস গ্রন্থি থেকে, ঠিক আছে। উৎপন্ন হয় লাল অস্থি মজ্জাতেই, কিন্তু পরিণতি লাভ করে থাইমাস গ্রন্থি থেকে। আর বি সেলস লাল অস্থি মজ্জাতেই উৎপন্ন হয় আর সেখানেই পরিণতি লাভ করে, ঠিক আছে, এটা মনে রাখবে। বাকি যেগুলো রয়েছে এখানে অপশনে, সেগুলো কিন্তু সব থাইরয়েড গ্রন্থি থেকে রিলিজ হয়। কোয়েশ্চেন নাম্বার 24 দেখো কি রয়েছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সময় যে উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি কোষের কোন অংশে পাওয়া যায়? গ্লাইকোলাইসিস সবাত অবাত শ্বসনের সাধারণ পর্যায় এবং সবাত শ্বসনের প্রথম পর্যায়। কোথায় ঘটে গ্লাইকোলাইসিস সেইটাকে বলো আমাকে। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। তাই যদি কোনো বিক্রিয়া সাইটোপ্লাজমে ঘটছে, তার মানে তার প্রয়োজনীয় উৎসেচকগুলো কোথায় পাবো? আমি সাইটোপ্লাজমেই পাবো। তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, তাই তো। আর গ্লাইকোলাইসিসে কী হয়? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত একটা যৌগ, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত, মনে রাখবে। 3টে কার্বন আছে, দেখে নাও। ওকে, পরবর্তী কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার কত হবে? 25 হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ। ওহো, কী আছে দেখো, রাইবোজাইম হলো। রাইবোজাইম কি? অপশানস দেখো কি কি আছে, আরএনএ, ডিএনএ, প্রোটিন আর কোনটি নয়। রাইবোজাইম কি তাহলে? আরএনএ যখন এনজাইম রূপে কাজ করে, হোয়েন আরএনএ অ্যাক্টস অ্যাজ এনজাইম ইট ইজ কল্ড রাইবোজাইম, ঠিক আছে। তাহলে আরএনএ যখন এনজাইম রূপে কাজ করছে সেটাকে আমরা বলছি রাইবোজাইম। তাহলে রাইবোজাইম কি হবে? নাথিং বাট দ্য আরএনএ। এটা এখানে লেখা হয়নি, আর যাই হোক, তো এটা আরএনএ হবে, ঠিক আছে। রাইবোজাইম কিন্তু আরএনএ, অপশন এ হবে এখানে সঠিক, আরএনএ। পরবর্তী কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেনে কি আছে, নিচের কোন রোগটি পতঙ্গ ছড়ায় না? পতঙ্গবাহিত রোগ নয় কোনটা, এর মধ্যে বলতে হবে। অপশানস দেখো কি কি আছে, বেরি, কালাজ্বর, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। বলো কোনটা পতঙ্গ বাহক নয়, কোন রোগটার? সেটা হচ্ছে কি বেরি কার হবে হয়? ভিটামিন B1 বা থাইমিনের অভাবে বেরি হয়। B1 বা থাইমিনের অভাবে কিন্তু বেরি রোগটা হয়, তো এখানে অপশন এ হবে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 27, খুব ভালো কোয়েশ্চেন, একদম আসার মতো কোয়েশ্চেন, 100% আসার মতো, ঠিক আছে। এবার আসবে কি না সেটা ঠিক নেই, কিন্তু 100% আসার মতো কোয়েশ্চেন এটা একটা। তো নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে, আর এটা জানলে তোমাদের থিওরিটিক্যালও অনেক কিছু জানা হয়ে যাবে। একটু আগে আমরা নাইট্রোজেন চক্র নিয়ে একটা কোয়েশ্চেন ডিসকাস করলাম, তাই না? তো এখানে দেখো কি হবে, প্রথমে কি হবে না, অ্যামোনিফিকেশন হবে না। প্রথমে কিন্তু অ্যামোনিফিকেশন হবে না, প্রথমে ডিনাইট্রিফিকেশনও হবে না, বিকজ ডিনাইট্রিফিকেশন ইজ দ্য লাস্ট স্টেপ, ঠিক আছে, অফ নাইট্রোজেন সাইকেল। সবার লাস্টে হবে ডিনাইট্রিফিকেশন। সবার লাস্টে ডিনাইট্রিফিকেশন কোথায় আছে সেটাই আমি আনসার করবো, তাই না? তো সবার লাস্ট দেখো এইখানে আছে, তো এইটাই আনসার হবে, আর কিছু দেখার দরকারই নেই, তাই না? সবগুলো অপশান দেখার থেকে আমি যদি জানি কোনোটা সার্টেন স্টেপে কোনটা আসবে, সেটা যদি দেখি সেটা বেস্ট হবে। প্রথমে নাইট্রোজেন আবদ্ধকরণ হয়, প্রথমে নাইট্রোজেন কী হলো? আবদ্ধকরণ হলো। তারপর সেখান থেকে কী হবে? অ্যামোনিফিকেশন হবে, সেখান থেকে নাইট্রিফিকেশন হবে, দেন ডিনাইট্রিফিকেশন হবে। তো এখানে অপশান সি একদম 100% সঠিক আছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 28 নম্বর কোশ্চেনে কী আছে, হট ডাইলিউট স্যুপের প্রবক্তা হলেন। হট ডাইলিউট স্যুপ, অপশানস রয়েছে মিলার ও উড়ে, ফক্স, ওপারিন আর হ্যালডেন। তো হট ডাইলিউট স্যুপের প্রবক্তাকে, তিনি হলেন হ্যালডেন। দেখো হ দিয়ে হট আর হ দিয়ে হ্যালডেন, ঠিক আছে, একদমই ভুলবে না আর মনে করি। তো হট ডাইলিউট স্যুপের প্রবক্তা হলেন হ্যালডেন, অপশন ডি হবে এখানে সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 29, নিষিক্ত ডিম্বাণু হলো। নিষিক্ত ডিম্বাণু কি গঠন করে? ডিম্বাণু যখন শুক্রাণু আর
ডিম্বাণুর যে মিলন হলো তার মানে সেটা কি হলো, ডিম্বাণুর নিষেক মানে নিষেক হলো এটা। তো এই নিষেক প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়, 2n হবে, 2n মানে কি জাইগোট। তো এখানে কী উৎপন্ন হবে, নিষিক্ত ডিম্বাণু মানে জাইগোট, অপশন বি হবে এখানে কারেক্ট, জাইগোট। ঠিক আছে, তারপরে দেখো কত নম্বর হবে, 30 নম্বর, 29 হয়ে গেল 30। ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন কী আছে, ক্রোমোজোমের কাইনেটোকোরের সাথে বেমতন্তু যুক্ত হয় যে দশায়। কাইনেটোকোরের সাথে বেমতন্তু কোন দশায় যুক্ত হবে, কি মনে হয়? বেমতন্তু কখন তৈরি হয়, মেটাফেজে প্রথম দিকে বেমতন্তু তৈরি হয়, তা যেখানে বেমতন্তু তৈরি হবে সেখানে যুক্ত হবে, তো মেটাফেজে যুক্ত হবে, অপশন বি হবে সঠিক, মেটাফেজ। ঠিক আছে, প্রোফেজে কী হয়, প্রোফেজের যে মেন ফিচার, প্রোফেজের মেন বৈশিষ্ট্য হচ্ছে কী হয়, এখানে ক্রোমোজোম তৈরি হয়, নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয় প্রোফেজে। মেটাফেজে কী হয়, বেমতন্তু উৎপন্ন হয়, ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে সজ্জিত থাকে, তার সাথে ক্রোমোজোমের কাইনেটোকোরের সাথে কী হয়, বেমতন্তুর সংযুক্তি ঘটে। তারপর আছে অ্যানাফেজ। অ্যানাফেজে কী হয়, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে যায়, ক্রোমোজোমে যে ক্রোমাটিড থাকে সেই ক্রোমাটিডগুলো কোথায় যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার মানে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ। তো কী হয়, অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারে বিভাজন হয়ে যায়, বিভাজন হয়ে যাওয়ার ফলে কী হবে, অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে, বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ মেরুর দিকে চলে যায়, তার ফলে কী হয়, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। তো এটা অ্যানাফেজ দশায় হয়। আর রয়েছে কি এখানে টেলোফেজ। টেলোফেজে কি হয়, অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। দেখো, অপত্য ক্রোমোজোম যদি তোমাকে বলে তুমি বলবে অ্যানাফেজ, অপত্য নিউক্লিয়াস যদি তোমাকে বলা হয় তুমি বলবে টেলোফেজ। ঠিক আছে, অপত্য নিউক্লিয়াস বললে কি বলবে, টেলোফেজ। তার সাথে নিউক্লিয় লাশ তৈরি হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এগুলো কোথায় হয়, টেলোফেজে হয়। পুনরাবির্ভাব ঘটনাগুলো সব টেলোফেজে হয়। ঠিক আছে, আর হারিয়ে যাওয়ার ঘটনাগুলো সব প্রোফেজে হয়, যেমন নিউক্লিয় লাশের অবলুপ্তি, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, এগুলো প্রোফেজে হবে। ঠিক আছে, যদি বলা হয় যে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয় কোন দশায়, তাহলে হবে প্রোফেজ। যদি বলা হয় প্রোফেজ থেকে নিউক্লিয় জালিকা উৎপন্ন হয় কোন দশায়, মানে ক্রোমোজোম থেকে নিউক্লিয় জালিকা উৎপন্ন হয় কোন দশায়, তাহলে হবে টেলোফেজ। ঠিক আছে, মনে রাখবে। এরপর হবে ক্যাটাগরি 2 এর কোশ্চেন। দেখো এখানে কি আছে, কি রয়েছে দেখো, এটা নাম্বারিংটা একটু ভুল আছে। ঠিক আছে, তোমরা নাম্বারিংটা নিজের মতো করে এটাকে 31 করে নেবে। ঠিক আছে, এটাকে 31 করে নিও। ঠিক আছে, আমি 11 লিখে ফেলেছি, যাই হোক। তো এটাকে 31 থেকে তোমরা স্টার্ট করবে। ঠিক আছে, দিস ইজ কোশ্চেন নাম্বার 31। কী আছে দেখো, মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য কোন বৈশিষ্ট্যগুলিকে নির্বাচন করেননি। ঠিক আছে, এখানে দেখো অপশানস কী কী আছে, কোনগুলোকে নির্বাচন করেননি চাওয়া হয়েছে। অপশানস রয়েছে ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য, পাতার বর্ণ আর পাতার আকার। তো এর মধ্যে নির্বাচন করেননি কোনগুলো, কত জোড়া নির্বাচন করেছিলেন, বৈশিষ্ট্য ছিল 7 জোড়া। তো সেই 7 জোড়ার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে কিন্তু পাতার বর্ণ আর পাতার আকারটা অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, পাতা নিয়ে কোনো কিছু নেই, পাতা নিয়ে কিন্তু কোনো ডিটেলস বা কোনো বৈশিষ্ট্য মেন্ডেলের 7 জোড়ার মধ্যে নেই। যেগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কী কী ছিল, প্রথমে ছিল হচ্ছে বীজের আকার, তারপর ছিল বীজের বর্ণ, তারপরে পরিপক্ক ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ডে ফুলের অবস্থান আর কাণ্ডের দৈর্ঘ্য। এই 7টা ছিল। আর 7টার মধ্যে প্রত্যেকটারই কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেগুলো কিন্তু ম্যাথ হিসেবে পরীক্ষায় আসতে পারে। তো সেই ছকটা তোমরা পুরোপুরি মুখস্থ করে নেবে। তো এখানে রাইট আনসার কোনগুলো হলো, রাইট আনসার হলো অপশন সি আর অপশন ডি। পাতার বর্ণ আর পাতার আকার কিন্তু এখানে সিলেক্টেড থাকেনি মেন্ডেলের পরীক্ষায়। পরে কোশ্চেন দেখো 32 নম্বর কোশ্চেন কি আছে, এটা 32 হবে। ঠিক আছে, 12কে তোমরা 32 করে নেবে, এইটুকু কাজ তোমরা করে নিও একটু। কি আছে, কোনগুলি ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে হয়, মানে ক্রোমোজোমাল অস্বাভাবিকতা এর জন্য কি কি হতে পারে, ডাউন সিনড্রোম হতেই পারে আর টান্ডান সিনড্রোমও হতে পারে। তো অপশন এ আর অপশন বি কিন্তু হতে পারে, একটু আগেই আমরা এই দুটো নিয়ে ডিসকাস করেছি, সো এখানে আমি ফার্দার আর কিছু বললাম না। ওকে, অপশন এ আর অপশন বি হবে এখানে সঠিক। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 33 দেখো কি রয়েছে, এখানে বলা আছে ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে কোন বক্তব্যগুলি সঠিক। প্রথমেই আছে এই রোগে প্রচণ্ড পিপাসা পায়, নেক্সট আছে কোষে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তারপর আছে যে কোনো ক্ষত নিরাময় ব্যাহত হয়, আর আছে কি শর্করা জাতীয় খাদ্য বেশি খেলে এই রোগ হয়। তো প্রথম কথা, ডায়াবেটিস মেলিটাসটা কি, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, যেখানে যে গ্লুকোজটা রয়েছে সেটা রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, যেহেতু ইনসুলিনের অভাব হয়েছে। তো এই রোগে কিন্তু প্রচণ্ড তৃষ্ণা বা পিপাসা পায়, এই অপশানটা একদমই ঠিক রয়েছে। কারণ কি হয়, ডায়াবেটিস মেলিটাসে না অতিরিক্ত মূত্র উৎপাদন হয়। ডায়াবেটিস মেলিটাস হলে বা মধুমেহ যেটাকে আমরা বলি, সেখানে কি হয়,
কিডনি থেকে মানে তোমার বৃক্কীয় নালিকায় কী হয়, জলের পুনঃশোষণ হ্রাস পায়। বৃক্কীয় নালিকায় কী হয়, জলের পুনঃশোষণ হয়। তো কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস রোগে কী হয়, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হ্রাস পায় আর অতিরিক্ত মূত্র উৎপন্ন হয়। এবার অতিরিক্ত মূত্র উৎপন্ন হওয়ার ফলে কী হচ্ছে, কোষের মধ্যে বা দেহের মধ্যে কী হচ্ছে, অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরল কী হচ্ছে, কমে যাচ্ছে। সেই জন্য এই রোগে কী হয়, প্রচণ্ড তৃষ্ণা পায়। নেক্সট বলা হচ্ছে, তো এখানে অপশান এটা ঠিক হচ্ছে প্লাস, তারপরে কী হচ্ছে দেখো, কোষে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কোষে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই এই অপশানটা ঠিক হবে না। ঠিক আছে, নেক্সট আছে যে কোনো ক্ষত নিরাময় ব্যাহত হয়। তো এখানে যে কোনো ক্ষত নিরাময় তো ব্যাহত হয়, সেই হিসেবে অপশান সিও হচ্ছে। আর আছে শর্করা জাতীয় খাদ্য বেশি খেলে এই রোগ হয়, তা নয়। ইনসুলিনের অভাবে হচ্ছে মেনলি। ইনসুলিন যদি ঠিকঠাক থাকে তাহলে শর্করা জাতীয় খাদ্য তুমি যতই খাও না কেন, তোমার গ্লুকোজ কে সেলের মধ্যে এন্ট্রি হয়ে যাবে, তো রক্তে প্রেজেন্ট থাকবে না, তো সেখানে শর্করা জাতীয় খাদ্যের ওপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, তো এখানে অপশানস কী কী কারেক্ট হয়ে দেখো, প্রচণ্ড পিপাসা পায় আর ক্ষত নিরাময় ব্যাহত হয়, অর্থাৎ অপশান এ আর অপশান সি এখানে কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এখানে 14, বাট অ্যাকচুয়ালি দিস ইজ কোশ্চেন নাম্বার 34। ঠিক আছে, কী আছে, শ্বেতকণিকার গ্রানুলোসাইটের প্রকারগুলি হলো গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট বলতে কি, গ্রানুলোসাইট মানে গ্র্যানিউলস রয়েছে, গ্র্যানিউলস মানে দানা রয়েছে, আর দানা রয়েছে মানে দানাযুক্ত। তো এর মধ্যে কোনগুলো দানাযুক্ত, দেখবে যেগুলোরই শেষে ফিল ওয়ার্ডটা রয়েছে, ফিল, ঠিক আছে, সেগুলো সব দানাযুক্ত হবে। যেমন দেখো ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এই তিনটেই কিন্তু এখানে দানাযুক্ত, কিন্তু মনোসাইট হচ্ছে এখানে দানাবিহীন। তো এখানে অপশানস কোনগুলো ঠিক হলো, অপশান এ হলো, অপশান বি হলো আর অপশান ডি হলো। ঠিক আছে, এই কটা এখানে ঠিক হয়েছে। পরেরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 15-এ কী আছে, বলা আছে নিউরনের কোষ দেহে থাকে। নিউরনের কোষ দেহে আমরা কি কি দেখতে পাই, অপশানস রয়েছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রোজোম আর নিউক্লিয়াস। তো কোষ দেহে আমরা দেখতে পাবো কি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো, গলগি বডিও দেখতে পাবো আর নিউক্লিয়াসও দেখতে পাবো, কিন্তু সেন্ট্রোজোম দেখতে পাবো না। তো এখানে অপশান এ, বি আর অপশান ডি এখানে সঠিক হবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 16, কিন্তু এটা 16 নম্বরের কোশ্চেন, মানে 36 নম্বরের কোশ্চেন। কি আছে, আর্থ্রোপোডায়ের অন্তর্গত হলো, কোনটা আর্থ্রোপোডায়ের অন্তর্গত, প্রথমে রয়েছে কাঁকড়া বিছে, নেক্সট রয়েছে হর্মিফোরা, তারপর রয়েছে চিংড়ি আর রয়েছে ঝিনুক। তো এর মধ্যে আর্থ্রোপোডায়ের অন্তর্গত কোনটা, সেটা হচ্ছে আর্থ্রোপোডায়ের অন্তর্গত কোনগুলো হবে, কাঁকড়া বিছে হবে আর চিংড়ি হবে, মানে অপশান এ আর অপশান সি হবে এখানে ঠিক। ঠিক আছে, বাকি হর্মিফোরা হচ্ছে টিনোফোরার অন্তর্গত, আর রয়েছে ঝিনুক, ঝিনুক হচ্ছে তোমার মোলাস্কার অন্তর্গত। ঠিক আছে, ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 37, দেখো কী আছে, বলা আছে কি, বায়ুতে বসবাসকারী ব্যাকটেরিয়া। অপশানস রয়েছে ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস। এর মধ্যে বায়ুতে বসবাসকারী কোনগুলো, সেটা হচ্ছে ব্যাসিলাস আর হচ্ছে কি বলো, ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম, এই দুটোই হচ্ছে বায়ুতে বসবাসকারী, মানে এখানে অপশান এ আর অপশান বি ঠিক হবে। বাকি সিতে আছে দেখো অ্যাজোটোব্যাক্টার, ডিতে আছে সিউডোমোনাস। অ্যাজোটোব্যাক্টার কিন্তু মাটিতে বসবাসকারী আর সিউডোমোনাসও তাই। ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টার মাটিতে থাকে আর সিউডোমোনাসও তোমরা নাইট্রিফিকেশনে ওখানে পড়েছো, মানে নাইট্রোজেন চক্রে পড়েছো, তো এটাও কিন্তু মাটিতে থাকে। বাকি নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস এগুলোও কিন্তু মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া হবে। আর এখানে সঠিক অপশান বায়ুতে বসবাসকারী হচ্ছে ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম। পরে দেখো 18 মানে 38 নম্বর কোশ্চেনে কি আছে, কোনগুলি দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী, যে বীজে দুটো করে বীজপত্র থাকে সেগুলোই হবে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এর মধ্যে কোনগুলো হবে, ম্যাঙ্গিফেরা মানে আম, আর কি রয়েছে এখানে পিসাম মানে মটর, এই দুটোই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ এখানে হয়ে যাবে। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 39, ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স চলছে আমাদের। তারপর আছে কি, ধাবক দেখা যায়। ধাবক, ধাবকও কিন্তু এক প্রকারে কী বলতো অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে পড়ে। তো এবার ধাবক হচ্ছে কি, ধাবককে রানারও বলা হয়। ঠিক আছে, রানার বা ধাবক, তো ধাবক কিন্তু এক প্রকারের অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো এর মধ্যে ধাবক কার কার ক্ষেত্রে দেখা যায়, ধাবক মেনলি শুশনি, থানকুনি, আমরুল এদের দেখা যায়। ঠিক আছে, শুশুনিতে দেখা যাবে, থানকুনি, আমরুল, মানে এ হবে আর কি আছে এখানে সি আছে আর ডি আছে, এই তিনটে এখানে হবে ধাবক দেখা যায়। আর কচুরি পানে তোমরা জানো অফসেট বা খর্বধাবক দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, 20 নম্বর কোশ্চেন কি আছে, ছত্রাকের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। ছত্রাকের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এখান থেকে তোমাকে বলতে হবে। প্রথমেই আছে কোষপ্রাচীর কাইটিন নির্মিত,
প্রথমে আছে কোষপ্রাচীর কি কাইটিন নির্মিত, তো ছত্রাকের কোষপ্রাচীর তো কাইটিন নির্মিতই হয়। নেক্সট আছে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, এটাও সঠিক। তারপর আছে ক্লোরোফিলবিহীন, এটাও সঠিক, সিও সঠিক। আর ডিতে আছে কোষে সেন্ট্রোম থাকে না, এটা সঠিক নয়, কারণ ছত্রাকে সেন্ট্রোম থাকবে। ছত্রাক কি একটা ইউক্যারিওটিক, তো এর সমস্ত কিছুই মানে প্রেজেন্ট থাকবে, কিন্তু ক্লোরোফিলটা এদের থাকে না। তো এখানে অপশান এ, অপশান বি আর অপশান সি, এই তিনটে হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে এর সাথে কিন্তু ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স শেষ হলো। এরপরে স্টার্ট হবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। চলো দেখা যাক কী রয়েছে। এরপরে দেখো স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। প্রথমে আছে কি কোশ্চেন নাম্বার 41-এ আছে অ্যামোনিয়াম ক্লোরাইডে যে প্রকার বন্ধন উপস্থিত থাকে। অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রথমত সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। তো এর মধ্যে কি কি প্রকারের বন্ধন উপস্থিত থাকে? আয়নীয় থাকে, সমযোজীয় থাকে, আবার অসমযোজীয় থাকে। মানে অ্যামোনিয়াম ক্লোরাইডে কিন্তু 3 প্রকারের বন্ধনই উপস্থিত থাকবে। ঠিক আছে, অপশন ডি হবে এখানে সঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42, ধোঁয়া হলো অপশানস রয়েছে তরলে বিস্তৃত গ্যাস, তারপর আছে কঠিনে বিস্তৃত গ্যাস, গ্যাসে বিস্তৃত কঠিন। তাহলে ধোঁয়া এর মধ্যে কি হয়ে যাবে? দেখো ধোঁয়ার ক্ষেত্রে যে বিস্তার মাধ্যম সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, ধোঁয়ার ক্ষেত্রে বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস, আর যে বিস্তৃত দশা সেটা হচ্ছে কঠিন। তার মানে বলতে পারি কি আমরা, গ্যাসে বিস্তৃত কঠিন হচ্ছে ধোঁয়া। তাহলে কী হবে? গ্যাসে বিস্তৃত কঠিন, অপশন সি হবে এখানে সঠিক। ঠিক আছে, এটা পরে কলোয়েডীয় দ্রবণ, বুঝতেই পারছো। গ্যাসে বিস্তৃত কঠিন হচ্ছে ধোঁয়া। আর যদি বলি গ্যাসে বিস্তৃত তরল, ঠিক আছে, গ্যাসে বিস্তৃত তরল যদি বলা হয় তাহলে কিন্তু কী হবে? মেঘ হবে। গ্যাসে বিস্তৃত তরল হচ্ছে মেঘ, কুয়াশা, এইগুলো স্প্রে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 43 কি রয়েছে এখানে? বলা আছে কোন মৌলগুলির যোজ্যতা সমান। যোজ্যতা সমান বের করার জন্য তোমরা যদি এটা জেনে থাকো যে কোন কোন মৌলগুলো পর্যায় সারণীর একই শ্রেণীতে অবস্থিত, তাহলে কিন্তু বের করে ফেলতে পারবে। আর না হলে তোমাদেরকে এদের সবার কিন্তু মানে কীরকম আয়নরা গঠন করে সেটা জানতে হবে। যেমন ধরো সোডিয়াম কি হয়? সোডিয়াম প্লাস গঠন করে। Mg কি হয়? Mg2+, আর CO2+ হয়। তার মানে কি এখানে +2+2+, তার মানে যোজ্যতা সমান হলো না। বাকি দেখো এখানে কি আছে, আর Mg, Ca আর K, এটাও হবে না, কারণ কেও কি হয়? K+ হয়। K এরও যোজ্যতা 1। K হচ্ছে কত নম্বর শ্রেণীতে রয়েছে? 1 নম্বর শ্রেণীতে আছে পর্যায় সারণীর। তাহলে সমান এখানে কোনগুলো হবে? দেখো অপশান ডি এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সমান হবে। ঠিক আছে, এদের প্রত্যেকের যোজ্যতা কিন্তু 2 করে, তো অপশান ডি হবে এখানে কারেক্ট অপশান। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44 কি আছে? অ্যামালগামে যে ধাতুটি অবশ্যই উপস্থিত থাকে। অ্যামালগামে অবশ্যই যে ধাতুটা উপস্থিত থাকে সেটা হচ্ছে মার্কারি বা পারদ। মার্কারি বা পারদ কোনটা? অপশান সি। তো এখানে অপশান সি মার্কারি বা পারদ হবে কারেক্ট অপশান। Hg হচ্ছে মার্কারির সংকেত। Au হচ্ছে সোনার সংকেত। Ag হচ্ছে সিলভার বা রূপোর সংকেত। তাছাড়া যদি বলি Pt হচ্ছে প্লাটিনামের সংকেত। Cd হচ্ছে ক্যাডমিয়ামের সংকেত। Cs হচ্ছে সিজিয়ামের সংকেত। ঠিক আছে, আর Sn হচ্ছে টিনের সংকেত। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 45-এ কী বলা আছে? বলছে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়। মানে আলটিমেটলি বলতে গেলে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয় কোনটা এখানে? সেটা হচ্ছে NaNH4OH, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, বাকি যেগুলো তোমরা এখানে দেখছো সবই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো এখানে অপশান বি হবে সঠিক। পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 46 কি আছে? কয়েকটি দ্রবণের পিএইচের মান দেওয়া হলো। পিএইচের মানগুলো হচ্ছে 1, 5, 4, 7, 12, 3, 9। কোনটির অ্যাসিডিটি সর্বাধিক? পিএইচের মান থেকে যদি তোমাকে অ্যাসিডিটি বের করতে বলা হয়, তাহলে মনে রাখবে যে দ্রবণের পিএইচের মান যত কম সেই দ্রবণটা তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে পিএইচের মান সব থেকে কম এখানে কোন দ্রবণের রয়েছে? এতে মানে 1, যার পিএইচের মান 1 তার ক্ষেত্রে কিন্তু কি হবে? অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, মানে অপশান সি হবে এখানে কারেক্ট। আর যদি বলতো কোন দ্রবণটা সব থেকে কম অ্যাসিডিক বা সব থেকে বেশি ক্ষারীয়, তাহলে ক্ষারীয় বলতে গেলে পিএইচের মান যত বেশি হবে তত বেশি ক্ষারীয় হবে। যেমন ধরো এখানে হচ্ছে 12, তাই তো 12 দ্রবণটা কিন্তু ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, 12 দ্রবণটা ক্ষারীয় দ্রবণ। যেগুলো এখানে তোমরা 7-এর কম দেখতে পাচ্ছ, যেমন ধরো 1, তারপরে 3, 4, 5, এই কটা দ্রবণের যে পিএইচ রয়েছে এগুলো কিন্তু অ্যাসিডিক দ্রবণের মধ্যে পড়ছে। ঠিক আছে, যার মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এবার 7 যে রয়েছে, যার মান 7, যে দ্রবণের পিএইচের মান
7 সেটা হচ্ছে প্রশম দ্রবণ। আর বাকি এখানে যেগুলো রয়েছে 9, 12 এগুলো হচ্ছে কিন্তু বেসিক দ্রবণ, ঠিক আছে, ক্ষারীয় দ্রবণ। আর পিএইচ এর মান যত বেশি সেই দ্রবণটা তত বেশি ক্ষারীয়, আর যত কম সেই দ্রবণটা তত বেশি অ্যাসিডিক। নেক্সট কোশ্চেন নাম্বার 47 দেখো কী রয়েছে। লোহার দ্রব্যের মরচে পড়লে আয়রন অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, এক্ষেত্রে কোনটা সঠিক হবে দেখো। ভরের কোনো পরিবর্তন হয় না, তো ভরের তো পরিবর্তন হবেই, তো এটা সঠিক নয়। ভর বৃদ্ধি পায়, তো অবশ্যই লোহায় মরচে পড়লে কিন্তু ভর বৃদ্ধি পায়, ঠিক আছে, অপশান বি হবে এখানে সঠিক। ভর হ্রাস পায় না আর বর্ণের কোনো পরিবর্তন হয় না নয়, বর্ণের পরিবর্তন অবশ্যই, কালার চেঞ্জ তো হবেই। তো এখানে কি হচ্ছে, লোহায় মরচে পড়লে ভর কিন্তু বৃদ্ধি পায়, হ্রাস পায় নয়, কিন্তু বৃদ্ধি পায়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48-এ কী আছে। কোন ধাতুটি জলের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না কে? ধাতুর সক্রিয়তা যে শ্রেণীটা রয়েছে, সেই ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যেটা হাইড্রোজেনের ওপরে রয়েছে যে ধাতুগুলো, সেগুলো কিন্তু জলের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করবে, আর যেগুলো হাইড্রোজেন নিচে রয়েছে সেগুলো কিন্তু করবে না। হাইড্রোজেনের নিচে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কম সক্রিয়, ঠিক আছে, সেই জন্য তারা কিন্তু উৎপন্ন করে না। তো এখানে দেখো, পটাশিয়াম করে, অ্যালুমিনিয়াম করে, লেড কোনটা করে না? লেডও করবে। পিবি যে লেড রয়েছে, লেড ঠিক হাইড্রোজেনের ওপরেই থাকে, তার মানে লেডও করতে পারবে, কিন্তু মার্কারি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। মার্কারি কিন্তু হাইড্রোজেনের নিচে রয়েছে, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে মার্কারি হাইড্রোজেনের নিচে রয়েছে, তাই জন্য এটা কিন্তু জলের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। বাকি তিনজনেই করবে, কিন্তু মার্কারি করবে না। আর কে কে করে না সেটা জেনে নাও, তাহলে করে তো অনেকগুলোই, কিন্তু করে না কোনগুলো তার পরিমাণটা কম, তাহলে সেটা জেনে নিলে তোমাদের ইজি হবে। কোনগুলো করে না দেখো, মার্কারি করে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না, তারপরে প্লাটিনাম পারে না, তারপরে কপার হবে না, আর হচ্ছে তোমার সোনা হবে না, আর হচ্ছে রূপো, ঠিক আছে। এই কটা হচ্ছে হাইড্রোজেনের নিচে, তাহলে এগুলো কি করবে? এগুলো লেস রিয়াক্টিভ, অতটা বিক্রিয়া এরা করে না, ঠিক আছে, তাহলে এরা হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করতে পারবে না জলের সাথে বিক্রিয়ায়। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আরেকটা জিনিস বলে দিই, ধাতুর যে সক্রিয়তা শ্রেণী সেখানে সবার আগে রয়েছে পটাশিয়াম, তাহলে মনে রাখবে পটাশিয়াম কিন্তু মোস্ট রিয়াক্টিভ, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 49-এ কী আছে দেখো। নিচের কোনটির বিজারণ ক্ষমতা সবথেকে বেশি? বিজারণ ক্ষমতা সবথেকে বেশি মানে বুঝতেই পারছো, বিজারণ ক্ষমতা মানে কি সেইটা আগে তোমাকে জানতে হবে। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে বিচারিত করা, মানে নিজে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। নিজে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হচ্ছে বিজারণ ক্ষমতা। ইলেকট্রন ত্যাগ করবে তবেই না সেই ইলেকট্রনটা অন্য কেউ নিয়ে বিচারিত হবে, তো সেটাই হচ্ছে বিজারণ ক্ষমতা। তো এখানে বিজারণ ক্ষমতা সবথেকে বেশি কার হবে? পর্যায় সারণীর কোনো নির্দিষ্ট শ্রেণী বরাবর যদি আমি দেখি, তাহলে ওপর থেকে নিচে কিন্তু বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ যেহেতু ওপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়, সেজন্য ওপর থেকে নিচে কিন্তু বিজারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। তো বিজারণ ক্ষমতা বৃদ্ধি পেলে সব থেকে বেশি বিজারণ ক্ষমতা কার হয়ে যাবে? আয়োডিনের হয়ে যাবে। তো এখানে সঠিক যে আনসার সেটা হবে অপশন ডি, ঠিক আছে। বাকি যদি তুমি বলো যে বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে কী হবে, তাহলে ক্রম অনুসারে সব থেকে বেশি বিজারণ ক্ষমতা আয়োডিন, দ্য নেক্সট ইজ ব্রোমিন, তার থেকে কম হচ্ছে ক্লোরিনের, তার থেকেও কম হচ্ছে ফ্লুরিনের। কারণ কি, ফ্লুরিন হচ্ছে উত্তম জারক, তাই তো, অপরকে জারিত করতে পারে এবং অপর থেকে ইলেকট্রন নিজে নিয়ে নেয়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 49 হলো কোশ্চেন নাম্বার 50। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50 কী আছে। তড়িৎ প্রবাহের মাত্রা মাপা হয় যে এককে। তড়িৎ প্রবাহ মাত্রা কোন এককে মাপা হয়? কি হয়? কিউ ইজিক্যাল টু সূত্র কি? আইটি। তাহলে এখানে আই বের করতে হবে, আই তো প্রবাহ মাত্রা, আই ইজিক্যাল টু কী হবে? কিউ বাই টি। কিউ বাই টি দিয়ে দিয়েছে, কিন্তু এখানে তো কিউ বাই টি আমি কিছু দেখতে পাচ্ছি না। ও, কিউ বাই টি এর দরকার নেই এখানে, কারণ এখানে অ্যাম্পিয়ারই দেওয়াই রয়েছে। তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, অথচ অ্যাম্পিয়ারকে আমরা কুলম পার সেকেন্ডও কিন্তু লিখতে পারি, বা কুলম সেকেন্ড ইনভার্স, এটাও কিন্তু অ্যাম্পিয়ারকে লেখা যায়, ঠিক আছে। অপশন বি হচ্ছে এখানে সঠিক। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 51-এ কী আছে দেখে নাও। বলছে ইলেকট্রন ত্যাগের প্রবণতার সঠিক ক্রমটি হলো। ইলেকট্রন ত্যাগের প্রবণতার সঠিক ক্রম কোনটা হবে বলো? ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে কি, সে নিশ্চয়ই রিয়াক্টিভ বেশি, তবেই তো সে ইলেকট্রন ত্যাগ করবে। আর সব থেকে কম রিয়াক্টিভ প্রথমত হবে এখানে এজি, তাহলে হয় অপশন এ হবে, নাহলে অপশন সি হবে। এবার সিইউ আর জেডেনের মধ্যে কী হবে সেইটা তোমাকে জানতে হবে। আবার সেই ধাতুর সক্রিয়তা শ্রেণী নিয়েই প্রশ্ন এখানেও, তাই তো। এই যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের ওপরে দেখো কপার আর জিঙ্ক আছে এখানে, তাই মাঝে হাইড্রোজেনটা লিখলাম। তো কপারের যে অবস্থান, কপার কিন্তু হাইড্রোজেনের ঠিক নিচে থাকে, মানে লেস রিয়াক্টিভ, তার মানে ইলেকট্রন
ত্যাগ করার যে প্রবণতা সেটা কম হবে। তার মানে অপশান এ হচ্ছে বেশি মানে ঠিক হবে এখানে, ঠিক আছে। আর জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের ওপরে আছে, জিঙ্ক রয়েছে হাইড্রোজেনের ওপরে। এবার জিঙ্ক যেহেতু হাইড্রোজেনের ওপরে আছে তাহলে এই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কী হবে, বেশি হবে, ঠিক আছে। রিঅ্যাক্টিভ বেশি, তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও হবে বেশি। সেই হিসেবে অপশান এ কিন্তু আমাদের এখানে সঠিক হবে, ঠিক আছে। আমি একবার সক্রিয়তা শ্রেণীটা বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। প্রথমে হবে পটাশিয়াম মানে কে, তারপরে সোডিয়াম মানে Na, তারপর হচ্ছে ক্যালসিয়াম Ca, তারপর হচ্ছে Mg মানে ম্যাগনেসিয়াম, তারপর আছে অ্যালুমিনিয়াম। তোমরা নিচে নিচে লিখবে, ঠিক আছে, এক লাইনে লিখবে। এখানে আমি এক লাইনে লিখতে পারছি না, কিন্তু তোমরা এটাকে একটা লাইনে কমপ্লিট করবে। অ্যালুমিনিয়ামের পর আছে জিঙ্ক, জিঙ্কের পর আছে আয়রন মানে Fe, আয়রনের পর আছে লেড মানে Pb, তারপরে আছে লেডের পর হাইড্রোজেন, ঠিক আছে, মানে হাইড্রোজেনের চলে এলো। এবার এর হাইড্রোজেন নিচে কারা আছে দেখো, এতক্ষণ সব হাইড্রোজেনের ওপরে চলছিল, হাইড্রোজেন নিচে কারা থাকবে দেখো, কপার, কপারের পর থাকবে হচ্ছে তোমার মার্কারি। এই সাইডে লিখছি, কপারের পর লিখবে কিন্তু, ঠিক আছে। কপারের নিচে হবে মার্কারি, মার্কারির নিচে হবে Ag, Ag মানে কি সিলভার, সিলভারের পর হবে Au, Au মানে হচ্ছে কী বলে এটাকে, সোনা, ঠিক আছে। এই কটা তোমরা লিখে রাখবে। নিচের দিকগুলো একদমই লেস রিঅ্যাক্টিভ, সো নিচের দিকগুলো তোমার নাম হিসেবে মনে রাখতে পারো, সোনা, রূপো, প্ল্যাটিনাম, মার্কারি, কপার, এগুলো লেস রিঅ্যাক্টিভ। তো এই সিরিজটা তোমরা লিখে নেবে। পরে দেখো কোয়েশ্চেন নাম্বার 52তে কী আছে, 52তে কী আছে, আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো। ধাতুবিদ্যা যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 10-এ, সেখানে মেনলি সেখান থেকে এই প্রশ্নটা। তো আকরিক থেকে ধাতু নিষ্কাশন মানে অপশানস কী কী রয়েছে, জারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তাপীয় বিজারণ প্রক্রিয়া। তো ধাতু নিষ্কাশন অলওয়েজ কী বলতো, এটা হচ্ছে অলওয়েজ কিন্তু বিজারণ প্রক্রিয়া হবে, ঠিক আছে। অপশান বি হবে এখানে সঠিক, ধাতু নিষ্কাশন আকরিক থেকে, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এবার সেই বিজারণটা বিভিন্ন রকমের হয়, কোথাও তুমি দেখবে যে তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, কোথাও হচ্ছে তাপীয় বিজারণ, কোথাও হচ্ছে শতব বিজারণ। কিন্তু বিজারণটা ডিফারেন্ট টাইপসের হতে পারে, কিন্তু প্রত্যেকটা যে প্রক্রিয়া সেটা কিন্তু বিজারণই হবে। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা বা হাইড্রোজেন গ্রহণ, সেটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। তাহলে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কী বুঝলে, বিজারণ প্রক্রিয়া। সেই বিজারণটা কী বললাম, ডিফারেন্ট টাইপসের হতে পারে, বাট সবে কিন্তু বিজারণের মধ্যেই পড়বে, ঠিক আছে। এবার কারোর মনে হতে পারে যে এখানে তাপীয় বিজারণ কেন হবে না, কারণ সবার তো তাপীয় বিজারণ হয় না, কিছু কিছু জনের তাপীয় বিজারণ হয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার খুবই কম সক্রিয়। যেমন ধর নিচের দিকে যেগুলো ছিল মার্কারি, তারপর হচ্ছে তোমার সোনা, রূপো, এগুলো কী ছিল, খুবই কম সক্রিয়, আর ইলেকট্রন ত্যাগের প্রবণতা এদের খুবই কম। তো এখানে তাপীয় বিজারণ কিন্তু কাদের হয়, যারা খুব কম সক্রিয়, মেনলি যারা হাইড্রোজেনের নিচে ছিল, কপার, মার্কারি, তারপরে সোনা, রূপো, এগুলো, ঠিক আছে। তাহলে এখানে আনসার কী হলো, আনসার হলো অপশান বি, বিজারণ প্রক্রিয়া। নেক্সট দেখো 53 নম্বর কোশ্চেনে কী আছে, একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বুঝতে যদি অসুবিধা হয় এখানে আমি লিখে দিচ্ছি। A86, ওপরে আছে 222, এখান থেকে আলফা আর বিটা নিষ্কাশন হয়েছে, দিয়ে এখানে পড়ে আছে হচ্ছে বি, নিচে হচ্ছে মানে বিটা, এটা সরি বি নয় বিটা, নিচে 84, ওপরে 210, নিচে 84, ওপরে 210। দেখো কীভাবে এটা তোমরা বের করবে। প্রথম কথা হচ্ছে আলফা আর বিটা দুটোই বের করতে হবে এখানে। তো আলফা যখনই বেরিয়ে যায়, ঠিক আছে, প্রথমে বিটা বলি, তোমরা সবসময় ওপরে ভর সংখ্যার চেঞ্জটা দেখবে, ভর সংখ্যার চেঞ্জ দেখলে তোমরা আলফা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 222 থেকে কত হয়েছে 210, তার মানে চেঞ্জ হয়েছে কত, মানে 12 কমে গেছে। আর 12 কমবে কার কারণে, আলফার কারণে। আলফা যখন বেরিয়ে যায় তখন কি হয়, প্রোটন সংখ্যাও চেঞ্জ হয়, আবার ভর সংখ্যাও চেঞ্জ হয়। কিন্তু বিটা যখন বেরোয়, ভর সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিসে চেঞ্জ হয়, প্রোটন সংখ্যা 1 করে বেড়ে যায়। তাহলে এখানে আমরা ওপরটা বা ভর সংখ্যা আগে দেখে আলফাটা বের করে নিই। 12 চেঞ্জ হয়েছে, এবার একটা আলফা বেরোলে 4 করে কমে, একটা আলফা বেরোলে 4 কমে, তার মানে এখানে কমেছে 12, মানে কটা বেরিয়েছে, 3টে বেরিয়েছে নিশ্চয়ই। তো 3টে আলফা বেরিয়েছে, আলফা বেরিয়েছে 3টে, মানে অপশান বি হতে পারে বা অপশান ডি হতে পারে। এবার বিটাটা দেখো, 3টে আলফা বেরিয়েছে, 3টে আলফা বেরোলে নিচে কত কমে যাওয়া উচিত ছিল, একটা আলফা বেরোলে নিচে 2 করে কমে যায়, মানে প্রোটন সংখ্যা 2 করে কমে। 3টে আলফা বেরিয়েছে মানে 6 কমে যাওয়া উচিত ছিল, কিন্তু 6 কমেনি, কত কমেছে দেখো, 2 কমেছে। সেই 2 কমেছে মানে কি, আলটিমেটলি -6 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, -2। তার মানে কটা বেরিয়েছে, বিটা নিশ্চয়ই 4টে বেরিয়েছিল, 4টে বেরিয়েছে বলে +4 হয়ে কিন্তু আবার -2 হয়েছে। তো সেখানে কি হচ্ছে, অপশন বি এখানে ঠিক হচ্ছে, ঠিক আছে। 3টে আলফা কণা আর 4টে বিটা কণা কিন্তু এখানে বেরিয়েছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার কী আছে 54, বলা আছে 100 ওয়াটের 10টি বাতি 1 ঘন্টা করে জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে। বলছে কি দেখো,
100 ওয়াটের 10টা বাতি 1 ঘন্টা জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে। বিদ্যুৎ শক্তি মানে তোমাকে বিওটি বের করতে হবে, বিওটি, তাই তো, বোর্ড অফ ট্রেড ইউনিট। কী হয় সূত্র? ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। ওয়াট কত? 100 ওয়াট। কটা বাতি? 10টা। কতক্ষণ করে জ্বলছে? 1 ঘন্টা। বাই হাজার, 3টে জিরোর সাথে 3টে জিরো কেটে যাবে, আলটিমেটলি বেরোবে কত? 1 বিওটি। ঠিক আছে, উত্তর কত হবে? 1 বিওটি। অপশান এ হবে এখানে সঠিক। তারপর দেখো ক্যাটাগরি 1 লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের লাস্ট কোশ্চেন কী আছে? কোশ্চেন নম্বর 55 দেখো কী আছে? নিউক্লিয়ার রিয়াক্টরে বিভাজন বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। নিউক্লিয়ার রিয়াক্টরে বিভাজন বিক্রিয়া মানে যাতে অনিয়ন্ত্রিত বিভাজন না হয়, নিউক্লিয়ার রিয়াক্টরে কী হয়? নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয়। তো নিয়ন্ত্রিত রাখার জন্য যে নিউট্রনগুলো বেরোচ্ছে, সেই নিউট্রনগুলো কী করছে? অ্যাবজর্ব করতে হবে। তো তার জন্য কী ব্যবহার করা হয়? ভারী জল ব্যবহার করা হয়। কি? ভারী জল। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ভারী জল। নেক্সট হবে, তাহলে এখানে আনসার কী হলো? অপশান এ হলো ভারী জল। পরবর্তী কোশ্চেনটা দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এখান থেকে, হ্যাঁ 5টা থাকবে। দেখো ক্যাটাগরি 2 এর প্রথম কোশ্চেনে কী আছে? নিচের সঠিক বক্তব্যগুলি শনাক্ত করো। প্রথমে আছে ক্যাথোডে ক্যাটায়ন গৃহীত হয়, অ্যানোডে অ্যানায়ন গৃহীত হয়। তড়িৎ বিশ্লেষে দ্রবণটি সামগ্রিকভাবে নিষ্ক্রিয় হয়। আর আছে ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে। তো এখানে সঠিক কোনগুলো? প্রথমত ক্যাথোডে ক্যাটায়ন আসে, এটা একদম সঠিক। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। ঠিক আছে, তার জন্য নেগেটিভের কাছে কী আসবে? পজিটিভ আসবে। তাই জন্য নেগেটিভের কাছে পজিটিভ, মানে ক্যাথোডে যেহেতু ঋণাত্মক সেখানে ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন আসছে। আর অ্যানোডে আসে অ্যানায়ন, এটাও ঠিক। অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, তাই জন্য সেখানে অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন যাচ্ছে। আর আছে তড়িৎ বিশ্লেষের দ্রবণটা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়, এটাও ঠিক। অর্থাৎ এ, বি আর সি অপশান এখানে ঠিক। বাকি ক্যাথোডে কিন্তু জারণ নয়, ক্যাথোডে ঘটে বিজারণ আর অ্যানোডে ঘটে জারণ। ঠিক আছে, এখানে অপশানটা উল্টো দেওয়া আছে পুরোপুরি। তো এখানে অপশান এ, বি আর সিটা কারেক্ট আছে। পরেরটা দেখো কোয়েশ্চেন নাম্বার 57-এ কী আছে? কি বলা আছে? অ্যাসিড বৃষ্টিতে উপস্থিত অ্যাসিডগুলি হলো। অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড উপস্থিত থাকে? অপশানস দেখো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এর মধ্যে অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিডগুলো প্রেজেন্ট থাকে? প্রথমত নাইট্রিক অ্যাসিড থাকবেই, সালফিউরিক অ্যাসিডও থাকে, তার সাথে থাকে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই 3টে অপশান এখানে ঠিক আছে, এ, বি আর সি। ওকে, নাইট্রিক অ্যাসিড NO2, তার সাথে যদি জলযুক্ত হয় তাহলে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড SO2 এর সাথে, আর কার্বনিক অ্যাসিড কারণ CO2, ঠিক আছে, তার সাথে জল দিয়ে H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো এই 3টে অ্যাসিড কিন্তু অ্যাসিড বৃষ্টিতে প্রেজেন্ট থাকে, যার মধ্যে সবথেকে ক্ষতিকারক যদি বলা হয় কোনটা, তো সেটা হবে সালফিউরিক অ্যাসিড। ওকে, ঠিক আছে, এ, বি আর সি কিন্তু এখানে ঠিক হলো। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 58, দেখো কি আছে? কি বলা আছে? সঠিক বিবৃতিটা এখানে শনাক্ত করতে হবে। প্রথমে আছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এটা অবশ্যই ঠিক, কারণ তড়িৎ প্রবাহে চুম্বকীয় ফল আমরা পড়েছি, সেই হিসেবে অপশান এ কিন্তু এখানে সঠিক হচ্ছে। তারপর আছে চৌম্বক বল রেখা, এটা বলি নয় বল রেখা হবে। চৌম্বক বল রেখার পরিবর্তনে তড়িৎ আবেশ ঘটে, এটাও ঠিক। ঠিক আছে, ফ্যারাডের সূত্র তোমরা পড়েছো, সেখানে এটা রয়েছে। তারপর আছে লেঞ্জের সূত্র আসলে শক্তির সংরক্ষণ সূত্র, এটাও ঠিক। আর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, এটাও ঠিক। তার মানে সব কটাই তো এখানে ঠিকই দেওয়া রয়েছে, তাই না? তাহলে আরেকবার পড়িনি আমরা। তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে। চৌম্বক বল রেখার পরিবর্তনে তড়িৎ আবেশ ঘটে, এটাও ঠিক। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র, আর তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়, যেটা আমরা জুলের সূত্র দিয়ে পড়ি, H=I²RT পড়ি না, সেইটার এখানে। নেক্সট হবে কোশ্চেন নাম্বার 59, দেখো কি আছে? 59 নম্বর কোশ্চেনে কি বলা আছে? কোনগুলি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস কোনগুলো হবে? প্রথমত আছে মিথেন, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে গ্রিন হাউস কোনগুলো? গ্রিন হাউস হচ্ছে মিথেন হবে, জলীয় বাষ্প হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। এ হবে, সি হবে আর ডি হবে। একটা কথা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলা হয়নি, এখানে মনে পড়লে আমি বলে দিচ্ছি তোমাদের। আগের বারে যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিটিও লিখে দেওয়া ছিল যে একটা করে অপশানই ঠিক আছে। তো এরকম যদি লিখে দেওয়া থাকে তোমরা ইনস্ট্রাকশনগুলো কিন্তু ঠিক করে পড়বে, ঠিক আছে? নাহলে তোমরা একের বেশি করতে হবে, সেখানে কিন্তু রং হয়ে যাবে। তো সেই জন্য অলওয়েজ ইনস্ট্রাকশনগুলো ফলো করেই কিন্তু কোশ্চেন সলভ করবে, ঠিক আছে? তারপরে দেখো 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে কি আছে? তেঁতুলে উপস্থিত থাকে যে অ্যাসিড, তেঁতুলে উপস্থিত থাকে যে অ্যাসিড, কি হবে? তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। অপশন এ হবে কারেক্ট, টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? তেঁতুলে কি উপস্থিত থাকবে? টার্টারিক অ্যাসিড। অপশন এ হবে এখানে সঠিক। নেক্সট দেখো, এরপর থাকবে ইংলিশের কোশ্চেন। প্রথম 61, যেটা ইংলিশের প্রথম কোশ্চেন, কি আছে?
ইচ অফ দ্য চিলড্রেন, যেখানে তুমি ইচ দেখতে পাবে, ইচ মানে কি বলতো, সিঙ্গুলার ফর্মের কথা বলা হচ্ছে। ইচ অফ দ্য চিলড্রেন মানে শিশুদের প্রত্যেকে মানে কি এক একজন, তাই তো? তাহলে কি হবে, সিঙ্গুলার ফর্ম মানে কি বসবে, হ্যাজ হবে। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ গিভেন এ মিনিয়েচার ফ্ল্যাগ অন ন্যাশনাল ডে, কী হবে, হ্যাজ হবে, অপশন এ হবে এখানে সঠিক। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 62-তে তোমাকে অ্যান্টোনিম বলতে হবে। নাম্বার 62 কী আছে দেখো, অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম, প্লেজার। প্লেজার মানে কি, আনন্দ, তাই তো? প্লেজার মানে আনন্দদায়ক। তো প্লেজারের অ্যান্টোনিম কি হয়ে যাবে, পেন। কি হবে, পেন, অপশন এ হবে এখানে সঠিক। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 63 কি আছে, বলা আছে অ্যান্টোনিম কার, হিউম্যান। হিউম্যান কথাটার অর্থ হচ্ছে দয়ালু, হিউম্যান কথাটার অর্থ হচ্ছে দয়ালু। তাহলে দয়ালুর অপোজিট কী হবে এখানে, ক্রুয়েল হবে, অপশন বি হবে এখানে সঠিক। নেক্সট দেখবো আমরা। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 63 হলো, 64-এ কী আছে, এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য পিপল হ্যাভ এ ভয়েস ইন দ্য এক্সারসাইজ অফ পাওয়ার। এক রকমের সরকার যেখানে মানুষের কি রয়েছে, পাওয়ার রয়েছে। কিসের পাওয়ার না, বা মানুষের ভয়েস রয়েছে, মানে সে তার আওয়াজ তুলতে পারে, সেটাকে আমরা কি বলবো, ডেমোক্রেসি, অপশন বি হবে। ঠিক আছে, কী হবে, অপশন বি, ডেমোক্রেসি হবে। কোশ্চেন নাম্বার 65 দেখো, দ্য রেন কমেন্সেস। কমেন্সেস মানে তোমাদের আমি আগেও বলেছি কী হবে, স্টার্ট বা বিগিন। কমেন্স মানে শুরু হওয়া, ঠিক আছে? এটা ফ্রেজাল ভার্বের একটা কোয়েশ্চেন কী হয়ে যাবে, সেট সিন। কমেন্সের সাথে কী হবে, সেট সিন। কোয়েশ্চেন নাম্বার 66 দেখো কি রয়েছে, অ্যান্টোনিম অফ ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি, ইচ্ছাকৃতভাবে, তুমি ইচ্ছাকৃতভাবে করেছো মানে কি, ইন্টেনশনালি করেছো কাজটা। আর অপোজিট কী হবে, অ্যাক্সিডেন্টালি, অনিচ্ছাকৃতভাবে বা হঠাৎ যদি কোনো ঘটনা ঘটে যায় তো অ্যাক্সিডেন্টাল। তারপরে কোশ্চেন নাম্বার 67 দেখো, আই শ্যাল কম্পেনসেট দ্য লস। কম্পেনসেট মানে কি, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের ফ্রেজাল ভার্ব কী হবে, মেকআপ, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, মেকআপ। তারপরে কোশ্চেন নাম্বার 68, স্পেলিং টেস্ট। কোন স্পেলিংটা ঠিক আছে দেখো তাহলে, ওবিডিয়েন্টলি, OBEDIENTLY, এটা হবে ওবিডিয়েন্টলি স্পেলিং। তো এখানে আছে কোথায়, অপশন এতে আছে, তো অপশন এ হবে এখানে কারেক্ট। তারপর কোশ্চেন নাম্বার 69 দেখো, অ্যান ড্যাশ অফ পোয়েমস। কী হবে, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস। অ্যান্থোলজি, অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে, কাব্য সংগ্রহকে বলা হয় অ্যান্থোলজি। ওকে, তারপর 70, এ পার্সন হু ইজ ভেরি ডিফিকাল্ট টু প্লিজ। একজন যাকে খুশি করা খুব কঠিন, সহজে সে খুশি হয় না, তাকে আমরা কি বলবো, ফ্যাস্টিডিয়াস, অপশন সি হবে কারেক্ট, ফ্যাস্টিডিয়াস। কোয়েশ্চেন নাম্বার 71, কী হয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে এখানে, তাই তো? না, ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট ইনডাইরেক্ট সুইচ মানে কি, ন্যারেশন চেঞ্জ। দেখো কি আছে, হি সেড হোয়াট এ লাভলি ভয়েস সি হ্যাজ। তাহলে কি বলবো আমরা, হোয়াট এ লাভলি ভয়েস, তাহলে কি এক্সক্লেমড। হি এক্সক্লেমড, কি এক্সক্লেম করলো, হি এক্সক্লেমড দ্যাট সি হ্যাড এ ভেরি লাভলি ভয়েস। কোথায় আছে, এই যে আছে অপশন এতে, অপশন এ হবে এখানে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 72 দেখো, বলছে রিলেটেড টু নাইট, রাতের সাথে সম্পর্কিত। কি হবে, নকচার্নাল। আর দিন হলে ডায়ার্নাল। ঠিক আছে, দিন হলো ডায়ার্নাল, রাতে হচ্ছে নকচার্নাল। যেমন ধরো পেঁচা রাতে ঘুরে বেড়ায়, তো এটাকে আমরা নকচার্নাল অ্যানিমাল বলতে পারি, সেই রকম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 73, রংলি স্পেলড ওয়ার্ড। কোনটা রংলি স্পেলড, এখানে সাকসেসরটা হচ্ছে রংলি স্পেলড, SUCCESSOR হওয়া উচিত ছিল, কিন্তু এখানে একটা এস আছে। ওকে, তারপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 74 দেখো, ভয়েস চেঞ্জ। কি আছে, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস। কী হয় ভয়েস চেঞ্জ করলে, ওয়ান্স প্রমিস মাস্ট বি কেপ্ট। কোথায় আছে, এই যে অপশন বিতে আছে, ওয়ান্স প্রমিস মাস্ট বি কেপ্ট, তাহলে অপশন বি হবে এখানে সঠিক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 75 দেখো, কি বলা আছে, অ্যারেঞ্জমেন্ট ইন অর্ডার অফ অকারেন্স। কোনো কিছুকে ঘটনাক্রমে যদি সাজানো হয় সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা কী বলবো বলতো, ক্রনোলজিক্যাল অর্ডার বলা হয় এটাকে। হ্যাঁ, ক্রনোলজি মানে কি, মানে সময় অনুসারে বা ঘটনাক্রম অনুসারে, সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল, অপশানে বি হবে এখানে সঠিক। এরপর কিসের কোশ্চেন থাকবে, ম্যাথের কোশ্চেন। কী দেওয়া আছে দেখো, ম্যাথটা একটু আস্তে আস্তে বলবো যাতে তোমরা ভালো করে করতে পারো, নিজেরাও বুঝতে পারো।
কী দেওয়া আছে, আলফা প্লাস বিটা সমান 90, তার মানে আলফা আর বিটা হচ্ছে পরস্পর পূরক কোণ। যদি পূরক কোণ বলা হয় তার মানে দুটো কোণের যোগফল 90 হতে হবে। যেমন যদি আমি 40 বলি এবং তোমাকে জিজ্ঞেস করি বলো 40 ডিগ্রির পূরক কোণ কত, তুমি বলবে 50 ডিগ্রি, তাই না? দুটো যোগ করে 90 হতে হবে, সেটাই হচ্ছে পূরক কোণ। কার মান বের করতে হবে, কোসেক আলফা বাই সেক বিটা। তো কোসেক আলফা বাই সেক বিটাকে আমরা লিখতে পারি সেক 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা আমরা লিখতে পারি। এবার ওপরে তো কোসেক আলফাই থাকবে, নিচে সেক 90 মাইনাস আলফা মানে হচ্ছে কোসেক আলফা। তো কোসেক আলফা কী হবে, কেটে যাবে। আনসার তোমার আসবে 1, ঠিক আছে? আনসার কত আসবে, 1 আসবে। অপশান এ হবে সঠিক। তারপরে দেখব কোয়েশ্চেন নাম্বার 77 কি আছে দেখো। একটি দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হয়, ভালো কথা। বিক্রয় মূল্য কত হলে, কত বৃদ্ধি করলে 20% লাভ হবে? দেখো, কোনো দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে মানে কি, আমার ক্রয় মূল্য যদি 100 থাকে তাহলে আমার নিশ্চয়ই বিক্রয় মূল্য 90 হয়েছে, তার জন্য আমার ক্ষতি হয়েছে। এবার আমাকে বিক্রয় মূল্য বাড়াতে বলছে যাতে আমার 20% লাভ হয়ে যায়। এবার আমার সিপি তো 100 আমি জানি, যদি আমি 20% লাভ করতে আমি ক টাকায় জিনিসটা বিক্রি করব, অবশ্যই আমি সেটাকে 120 টাকায় বিক্রি করব, তাই তো 120 টাকায় বিক্রি করব। তাহলে এসপিটা দেখো আগে ছিল 90, সেখান থেকে আমাকে করতে হবে কত, 120। তার মানে এই দুটোর মধ্যে কত বাড়াতে হবে আমাকে, 30 বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো 30টা আমি কার থেকে 30 বাড়াবো, অবশ্যই 90 থেকে 30 বাড়াবো। তাহলে 90 ইন্টু হবে 100, ঠিক আছে? 0 0 কেটে গেল, 3 3 9, 100/3, 100/3 মানে কত, 33 পূর্ণ 1/3। অপশন বি হবে এখানে সঠিক, ঠিক আছে? 33 পূর্ণ 1/3। আশা করি বুঝতে পেরেছো। লাভ ক্ষতির অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আগেও লাভ ক্ষতি থেকে অঙ্ক এসছে, ঠিক আছে? চলো পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 78 কি আছে। নির্দিষ্ট সময়ে ইলেকট্রিক বিল দিলে 5% ছাড় পাওয়া যায়। এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলে তার বিল কত ছিল? মানে ছাড়ের পরিমাণটা তোমাকে বলে দেওয়া হয়েছে এখানে, এবং সেটা বলছে দেখো যে তার মেন বিলটা কত ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে কি করে করব আমরা, লোকটা 5% ছাড় পেয়েছে, এবার আমি তো জানি না যে 5% ছাড়, নিশ্চয় বিল ছিল 100%, তাই না? বিলটাও ধরবো আমরা 100 ধরবো, 5% ছাড় পেয়েছে। এবার 5% পেয়েছে কিন্তু ওরা বলছে 54 টাকার ছাড়, তাহলে 5 মানেই অ্যাকচুয়ালি 54, তাই না? 5 মানেই 54, তাহলে 1 মানে কত, 54/5। তাহলে 100 মানে কত, এদিকে দুটো 100 গুণ করে দাও, 5 20 হচ্ছে 100, 54 দুগুণে 108, তাহলে লোকটার বিল ছিল 1080 টাকা। অপশান ডি হবে এখানে কারেক্ট, 1080। অন্য নিয়মেও তোমরা করতে পারো, যেমন ধরো তুমি তো বিলটা জানো না, তাই না? বিলটা তুমি জানো না, ধরে নাও এক্স, তার মধ্যে 5% ছাড়, 5% ছাড় মানে কত, 5/100, 54 টাকা, এটাই হচ্ছে 54, তাই তো? তো 5 20 100, তাও দেখো গুণ করলে সে একই বেরোবে। নিয়ম যে নিয়মেই করো আনসার একই বেরোবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 79 দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো ভালো দিয়েছি আমি এখানে। কি আছে, 27 টু দি পাওয়ার এক্স। এবার দেখো 27 টু দি পাওয়ার এক্সকে আমি কী লিখতে পারি, 27 টু দি পাওয়ার এক্সকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x সমান 81কে আমি লিখতে পারি কি, 81 মানে 3 পাওয়ারে 4, আর পাশে আছে ওয়াই, তাহলে রেখে দিলাম। তো 3 আর 3 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 3x ইজ ইকুয়াল টু 4y, 3x ইজ ইকুয়াল টু কত পড়ে থাকলো, 4y। এবার যদি আমি x/y বের করি তাহলে 3 যাবে নিচে, 4 থাকবে ওপরে, আনসার হবে কত, 4/3। 4:3 কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হবে এখানে ঠিক। দেখো 4:3ও আছে, আবার দেখো 3:4ও আছে। তো একটু মানে ভালো করে করবে অঙ্ক করার সময়, একটুর জন্যই কিন্তু মিস্টেকটা হয়, ঠিক আছে? চলো নেক্সট দেখো, আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। 80 নম্বরে দেখো কি আছে, log 2 আর এখানে আছে এক্স, মানে লগ বেসে 2 আছে সবার, সমান 1 দেওয়া আছে, তোমাকে বের করতে বলা হয়েছে এক্সের মান। কি করে বের করব দেখো, এখান থেকে প্রথমে আমরা log 2টা লিখি, সেকেন্ড লগ মানে বেসে 2, হ্যাঁ এটা লিখলাম। এবার এটাকে আমরা কি করব দেখো, এই যে লগ বেসে 2 আর পাশে এক্স আছে না, এখান থেকে আমরা এই এক্সটাকে রাখবো, কিন্তু এই 2টাকে এদিকে নিয়ে চলে যাব, তাই 2 টু দি পাওয়ার এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? সেমভাবে সেকেন্ডটাকেও করব, লগ এই 2টাকে রাখবো, এক্সটাকেও রাখবো, এইটাকে এখানে চলে যাব, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার মানে 2 হয়। আর এটাকে যদি তুমি এই 2টাকে তুমি এদিকে নিয়ে যাও না, তাহলে এই 2 এর পরে এই 2টা চলে আসবে, তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4। আবার এটাকেও করবো আমরা, তাহলে এক্সটাকে এদিকে রাখবো, 4 পরে 2 হয়ে যাবে, 4 স্কোয়ার কত হয়, 16 হয়। তাহলে আলটিমেটলি তোমার আনসার আসবে কত, 16। অপশান কী হলো, বি, ঠিক আছে? 16।
তারপরে কত হবে কোশ্চেন নাম্বার 81। কী আছে দেখো, একটি দ্রব্য বিক্রি করার সময় পরপর 10%, 20%, 5% ছাড় দেওয়া হলো তুল্য ছাড়ের মান। 10% ছাড় মানে কি হয়, 100 টাকা দাম ছিল 90 টাকা নেওয়া হয়েছে। 20% মানে 100 টাকা দাম ছিল 80 টাকা নেওয়া হয়েছে। 5% ছাড় মানে 100 টাকা দাম ছিল 95 টাকা নেওয়া হয়েছে। এবার এখান থেকে আমরা ক্যান্সেলেশনটা করি, 0 0 আর দুটো 0 100 কেটে গেল, ঠিক আছে। বাকি আরও কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 হচ্ছে 100, ঠিক আছে। 2 দিয়ে কাটলে হচ্ছে 50 দুগুণে 100, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 দিয়ে কাটলে 5 10 হচ্ছে 50, ঠিক আছে। তো 25 10 এদিকে 250 পড়ে আছে, আর 19 9 এদিকে 171 পড়ে আছে। 250 আর 171, তাহলে লিখে নাও 250 আর 171। ডিফারেন্স কত হচ্ছে দেখো, ওই দিকে আছে কত 29, আর এদিকে আছে হচ্ছে তোমার 50। 50 আর 29-এ কত হয়, তাহলে 79 হয়। 79/250 ইন্টু হবে 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ঠিক আছে। তো এটা গুণ করে নিই আমরা। যদি তোমরা গুণ করে ভাগটা করে দাও না 5 দিয়ে, ঠিক আছে, তাহলে তোমার 31.6 আসবে, ঠিক আছে। 31.6 আসবে। তো 31.6 কোথায় আছে, অপশান বিতে আছে, তো এখানে অপশান বি হবে কারেক্ট। বুঝতে পারলে? পরেরটা দেখা যাক, 82 নম্বর কোশ্চেন দেখো কি আছে। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর, স্মল আর, এবং পরিবৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং ক্ষেত্রফল এস হলে, ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, আর আর বাই এস এর মান কত হবে। দেখো কত হবে বের করি। আগে পরীক্ষায় কিন্তু তোমাদের কোনো একটা বছরে কিন্তু সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের এরকম একটা অঙ্ক ছিল, ঠিক আছে। তো এখানে প্রথমত তোমাদের সূত্রগুলো জানতে হবে, নাহলে কিন্তু তোমরা করতে পারবে না। দেখো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, তো তাহলে স্মল আর সমান কী হয় বলো তো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ স্মল আর সমান হয় যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহু নিলাম বাই 2√3, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, ঠিক আছে। L/2√3, এটা L মানে কি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, ওকে। তারপর দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে আমি ক্যাপিটাল আর সমান লিখতে পারি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় তার মান যদি আর হয় সেটা সমান হয় কত বলো তো, পরিবৃত্তের ক্ষেত্রে হয় L/√3, যেখানে এলটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে মনে রাখবে স্মল আরটা হচ্ছে L/2√3, আর ক্যাপিটাল আর যেটা পরিবৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে L/√3, ওকে। এটা তোমরা লিখে নিও খাতায়। তারপরে দেখো আরেকটা জিনিস জানতে হবে কি, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হয়, এস ইকুয়াল টু কী হবে, √3/4 ইন্টু এল স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, √3/4 ইন্টু এল স্কোয়ার বা বাহু স্কোয়ার। এবার মানগুলো এখানে আমরা বসিয়ে দিই। প্রথমে গেছে স্মল আর, স্মল আর এর মান কী ছিল, স্মল আর হচ্ছে L/2√3 ছিল, ইন্টু ক্যাপিটাল আর কী ছিল, L/√3 ছিল, আর নিচে আছে এস। এসের মান কী ছিল, আমি একবারে উল্টে লিখে দিচ্ছি এসের মানটা, ঠিক আছে। 4টা ওপরে চলে যাবে আর নিচে থাকবে √3L², একেবারে উল্টে লিখলাম আমি এটা, ঠিক আছে। কাটাকুটি করে দাও, L² সাথে দুটো এল দেখো কেটে যাবে, আর 2 দুগুণে হচ্ছে তোমার 4 হয়ে যাবে, ওপরে 2 থেকে যাবে, আর নিচে √3 আর একটা 3 আছে, √3 আছে, তাই √3 গুণ করে তুমি কত হবে 3 পাবে। তাই আলটিমেটলি তুমি পাচ্ছ 2/3√3, ঠিক আছে। আমি পাচ্ছি কত 2/3√3। এবার নিচে √3টা আমি রাখবো না, তাই ওপর নিচে আমি √3 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে ওপরে পাবো 2√3, আর নিচে পাবো √3 গুণ করলে 3, তার সাথে 3 গুণ করলে 9, তারপরে 2√3/9 হবে আমার উত্তর, ঠিক আছে। কত হবে 2√3/9, অপশন বি হবে এখানে উত্তরটা। তারপরে দেখবো কোয়েশ্চেন নাম্বার কত হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 83 দেখো কি বলা আছে, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 20% লাভ হলে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত চেয়েছে তোমাকে। ধার্য মূল্যের ওপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, 10%। তার মানে আমরা 3টে জিনিস লিখি, সিপি, এমপি আর এসপি, এই 3টে তো লিখি। তাহলে ধার্য মূল্যের ওপর ছাড় দেবো, ধার্য মূল্যকে আমি ধরে নিলাম 100, ঠিক আছে। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েছি মানে কি, আমার বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই 90 হবে। 10% ছাড় মানে 10 কমিয়ে দেবো। এবার কী হয়েছে, 20% লাভ হয়েছে। 20% লাভ কার ওপরে হয়, লাভ হয় সবসময় সিপির ওপরে, কিন্তু সিপির মান আমি জানি না, তাহলে সিপিটা আমি বের করে নিই। সিপির মান কী করে বের করব, কত পার্সেন্ট লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। এসপির মান কত, 90, তাহলে সিপি বের করতে গেলে কী করব, 90 ইন্টু ওপরে হবে 100, আর নিচে হবে কত, 20% লাভ মানে নিচে হবে 120, ঠিক আছে। কাটাকুটি করো,
0 0 কাটবে, তারপরে 2 দিয়ে কাটলে নিচে হবে 6, 2 দিয়ে কাটলে এটা হবে 5, ঠিক আছে। 6 দিয়ে কাটলে 6 15 90, তার মানে 15 5 কত হচ্ছে 75। সিপি এর মান আমার বেরোচ্ছে কত 75, ঠিক আছে। সিপি 75 আর ধার্য মূল্য কত 100। সিপি হচ্ছে 75 আর ধার্য মূল্য এমপি হলো 100। কাটাকুটি কত পড়ে থাকবে 25 3 75, 25 4 100। তাহলে আনসার কী হবে 3:4 হবে, অপশান সি হবে কারেক্ট, ঠিক আছে 3:4। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 84 কী আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা এর মান চেয়েছে। দেখো সেক মানে কি 1/cos স্কোয়ার থিটা, আর কোসেক মানে কি 1/sin স্কোয়ার থিটা, বাই আবার সেক মানে কি 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা, তাই না। এবার যদি আমরা লসাগু করি, ঠিক আছে, লসাগু যদি করো তোমরা দেখবে এখানে তুমি কী পাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর নিচেও ছিল কি 1/sin স্কোয়ার থিটা তার সাথে কস স্কোয়ার থিটা, আর এখানে আমরা কী পাবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কী হবে দেখো কেটে যাবে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় 1 হয়। তাহলে আলটিমেটলি আনসার কত বেরোবে 1 বেরোবে। অপশান এ হবে এখানে সঠিক, ঠিক আছে। আনসার কোনটা হবে অপশান এ। কোশ্চেন নম্বর 85 ম্যাথের লাস্ট কোশ্চেন। একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। জাস্ট তোমাকে সূত্র বসিয়ে অনুপাত বের করতে হবে। নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 4πr², এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে সেটাও যদি নিরেট হয় কী হবে 3πr²। তো πr² কেটে যাবে, এখানে সমান না দিয়ে ইস্টু দিয়ে দাও, তাহলে 4:3, ঠিক আছে। এক লাইনের অঙ্ক 4:3 হবে। তারপরে কোশ্চেন নম্বর 86 থেকে জানো তোমরা কি থাকবে জিকে থাকবে। প্রথমে রয়েছে কি দেখো কি বন্দে মাতরম গানটি কার রচনা, বন্দে মাতরম গানটি কার রচনা, তাহলে বন্দে মাতরম গানটি কার রচনা হবে সবাই জানো তোমরা এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তো। আনন্দমঠ গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ গ্রন্থ রয়েছে সেখানে এই বন্দে মাতরম গানটা রয়েছে, মনে থাকবে। আর এটা কত সালে প্রকাশিত হয়েছে যদি বলে 1882 সালে, জানার প্রয়োজন নেই, তাও যদি চাও জেনে রাখতে পারো। 87 দেখো কী আছে, প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন। দেখো কেলভিনে চেয়েছে, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক তুমি তো এমনিতে জানো কত হয় 100°C। কেলভিনে করতে হলে কী করতে হবে 273 যোগ করতে হবে, তাহলে 273 সঙ্গে 100 যোগ করলে কত হবে 373 কেলভিন হবে। অপশান কী হবে অপশান বি হবে এখানে কারেক্ট, 373 কেলভিন, কেলভিনে চেয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো কত আছে অপশান 88 নম্বর কোশ্চেন। 88 নম্বর কোশ্চেন কী আছে, প্রথম অস্কার জয়ী ভারতীয় কে। প্রথম অস্কার জয়ী ভারতীয় হলেন ভানু আথাইয়া, ঠিক আছে। তিনি 1982 সালে গান্ধী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ডিজাইনের জন্য এটা পেয়েছিলেন, ঠিক আছে। আর যা সেটা দেওয়া হয়েছিল কবে 1983 দেওয়া হয়েছিল। ভানু আথাইয়া এত জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো যে ভানু আথাইয়া প্রথম অস্কার জয়ী ভারতীয়। কোয়েশ্চেন নাম্বার 89 কি আছে, কোন দেশ ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত। ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়, ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে, ঠিক আছে। কাকে বলা হয় সুইজারল্যান্ডকে। অপশান এ হবে এখানে কারেক্ট, সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 90 কি আছে, গুরু নানকের মৃত্যুর পর কে দ্বিতীয় শিখ গুরু হন। কে হয়েছিলেন দ্বিতীয় শিখ গুরু, তিনি হলেন গুরু অঙ্গদ, তাই তো। গুরু অঙ্গদ হয়েছিলেন দ্বিতীয় শিখ গুরু। বাকি 10 যদি বলা হয় শিখদের শেষ ধর্মগুরু বা দশম শিখ গুরু, তিনি ছিলেন কি বলতো গুরু গোবিন্দ সিং, ঠিক আছে। তিনি ছিলেন শেষ শিখ গুরু, গুরু গোবিন্দ সিং। ওকে, কোশ্চেন নাম্বার 91 দেখো, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন। আনসার কি হবে, খুবই সহজ কোশ্চেন, কত হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 কোথায় আছে অপশান বিতে আছে। তো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। তারপরে আর সেই সময় একটা যুদ্ধ হয়েছিল, কি নাম তার, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল না, এটা পরীক্ষায় এসেছিল দেখবে। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো কার মধ্যে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ,
হিদাসপিসের যুদ্ধটাই 326 সালেই হয়েছিল, যেটা আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে পুরুর রাজা পোরাস, ঠিক আছে, পুরুর রাজার মধ্যে হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার 92 কি আছে, বামন গ্রহ কাকে বলা হয়? বামন গ্রহ কাকে বলা হয় বলো, কি হবে? প্লুটোকে বলা হয় বামন গ্রহ। বামন গ্রহ কাকে বলা হবে? অপশান ডি, প্লুটোকে। কোয়েশ্চেন নাম্বার 93 কি আছে দেখো, ইউরোপের দীর্ঘতম নদী কি? দানিউব, ভলগা, টেমস নাকি রাইন? ইউরোপের দীর্ঘতম নদী কী বলতো? ভলগা নদী, ঠিক আছে। ভলগা নদী হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। এটা উৎপন্ন হয়েছে ভলডাই পাহাড় থেকে, সেই জন্য নামটা হচ্ছে ভলগা, ঠিক আছে। আর এটা পড়েছে হচ্ছে কাস্পিয়ান সাগরে। ভলগা নদী কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 94, খুব সহজ, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। অপশান সি হবে কারেক্ট এখানে, প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগরে অনেক কি পাওয়া যায়? আগ্নেয়গিরি পাওয়া যায়। সেখানে একটা অঞ্চল রয়েছে যেটা কোনো কী বলি, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলা হয়, ফায়ার রিংও বলা হয়। কোশ্চেন নাম্বার 95 দেখো কি বলা আছে, আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কি বলো? কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, ঠিক আছে। তো এর সাথে শেষ হলো জিকে, এরপর থাকবে রিজনিং। কি আছে দেখো 96 নম্বর কোশ্চেন থেকে জানো তোমরা, রিজনিং থাকবে তোমাদের। কি আছে, ইফ বয় ইজ কোডেড অ্যাজ ACNPXZ, হোয়াট উইল বি দ্য কোড ফর লাইফ? লাইফের কোড কি হবে? বয়ের কোড হচ্ছে এটা, ঠিক আছে। বয় প্রথমে লিখে নাও, BOY, তার কোড কি ACNPXZ, এটা হচ্ছে বয়ের কোড। তাহলে কী হয় বের করো লাইফেরটা? প্রথমে এখান থেকে কিছু রিলেশন বের করতে হবে, তাই তো। দেখো বি কার মাঝে আছে? A আর C এর মাঝে বি আসে, মানে একটা লেটার নেওয়া হয়েছে আগেরটা আর একটা লেটার নেওয়া হয়েছে পরেরটা। বি ওতেও তো দেখো NOP, মানে একটা আগে একটা পরে। XYZ, ওয়ান লেটার বিফোর অ্যান্ড ওয়ান লেটার আফটার। সো লাইফের ক্ষেত্রে আমরা সেম সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করবো ওটাকে। JKL, এর পর আসে কি M, তাই তো। এবার দেখো লাইফের এল এর একটা ঘর আগে আসে কে, একটা ঘর পরে আসে এম। আই এর একটা ঘর আগে এইচ, একটা ঘর পরে জে। তার মানে তোমার যে আনসার আসবে সেটা কে দিয়ে শুরু হবে প্রথমত। তো কে দিয়ে কোথায় শুরু হয়েছে? এতে। তো আর কিছু হওয়ার দরকারই নেই, অপশান এ একটাই ঠিক আছে, অপশান এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 97 নম্বর, দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, কোনটা অন্যগুলোর থেকে আলাদা? প্রথমে আছে ওয়াস্প, ওয়াস্প মানে কি হয়? বলতা। আছে বাটারফ্লাই মানে প্রজাপতি, ককরোচ, আরশোলা, বার্ড পাখি। তো এর মধ্যে আলাদা কোনটা? সবাই তো উঠতে পারে এদের মধ্যে, তাই তো, কিন্তু আলাদা কোনটা বলো? আলাদা হচ্ছে কি বার্ড, কারণ বার্ড পক্ষীর মধ্যে পড়ছে, বাকিগুলো সব কি? বাকিগুলো সব হচ্ছে সন্ধিপদ প্রাণীর মধ্যে, তাই না। তো এখানে অপশন ডি হবে কারেক্ট, বুঝতে পারলে। তারপরে দেখো পরের কোশ্চেনে কি আছে, মনোজ অ্যান্ড সচিন আর র্যাঙ্কড 7th and 11th রেসপেক্টিভলি ফ্রম দ্য টপ ইন এ ক্লাস অফ 31 স্টুডেন্টস। 21 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে মনোজের র্যাঙ্ক ওপর থেকে হচ্ছে তোমার কত নম্বরে? 7, আর সচিনের র্যাঙ্ক ওপর থেকে হচ্ছে 11 নম্বরে। তাহলে নিচ থেকে তাদের র্যাঙ্ক কততে হবে? তোমাদের আমি আগেও শিখিয়েছিলাম সূত্রটা কি। সূত্র হচ্ছে যদি ওপর থেকে তোমাকে দেওয়া থাকে, নিচ থেকে তোমাকে বের করতে বলে, টোটাল যে স্টুডেন্টটা আছে তার সঙ্গে প্রথমে 1 যোগ করে দেবে। 31 যোগ 1 কত হবে? 32। এবার 32 থেকে তুমি 7 বাদ দাও, 32 থেকে 7 বাদ দিলে কত হবে? 25 হবে। তাহলে এর একজনের 25 হবে, আরেকজনের কত হবে? দেখো ছিল কত? 11। 32 থেকে 11 বাদ দাও, কত হবে? 21 হবে, ঠিক আছে। 32 থেকে 11 বাদ দিলে কত হবে? 21। মানে আলটিমেটলি আনসার কিন্তু সেই সি বেরোবে, 25 আর 21, বুঝতে পারলে। চলো একটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে যাচ্ছি, এটা আনসারটা কমেন্টে জানাবে। একটা ক্লাসে 42 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, 42 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে একজনের র্যাঙ্ক ওপর থেকে বা প্রথমের দিক থেকে হচ্ছে তোমার 17, প্রথমের দিক থেকে র্যাঙ্ক 17, তাহলে শেষের দিক থেকে তার র্যাঙ্ক কত হবে জানিও। নেক্সট কোশ্চেন নাম্বার 99 কী রয়েছে দেখো, বলছে ইফ গুণ, এটা গুণ চিহ্ন, ঠিক আছে। গুণ মিন্স মাইনাস, প্লাস মিন্স ভাগ, মাইনাস মিন্স গুণ, অ্যান্ড এটা কি? কিছু একটা বাদ গেছে এখানে মনে হচ্ছে, এখানে একটা বাই হবে, ঠিক আছে, এখানটা একটা বাইটা মিস হয়ে গেছে। তো বাই মানে হচ্ছে কি প্লাস, তাহলে এটার মান কত হবে তোমাকে বের করতে হবে। এবার দেখো 15টা লিখলাম, মাইনাস মানে কি? মাইনাস মিন্স গুণ, তাহলে গুণ দিয়ে দাও 2। বাই মিন্স কি? বাই মিন্স যোগ, যোগ হচ্ছে 900। প্লাস মানে কি? প্লাস মানে ভাগ, তাহলে ভাগ দিয়ে দাও কত?
900 লিখলাম 90, আর গুণ মানে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 100। এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা, সলভ করে নাও। 15 দুগুণে কত হবে 30, যোগ এখানে কত হবে 90, তখন 10 হবে, 10 মাইনাস 100 হবে। তাহলে আনসার কিন্তু আসছে কত -60, তাই না? কিন্তু -60 এখানে নেই, তো নান অফ দিস আনসার হয়ে যাবে। ঠিক আছে, কী হবে নান অফ দিস। তারপরে কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন আজকের 100 নম্বর কোশ্চেন কী আছে, 3 7 3 15 42 কোশ্চেন মার্ক 4 5 5। তো এর মধ্যে কোনটা ঠিক বলো? কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? যদি 3 4 গুণ করি, 3 4 12, আর 3 যদি যোগ করে দিই, এটা গুণ করি, প্রথমটা যোগ করি, তাই 3 4 12 আর 3 15 মিললো। পরেরটা দেখি, 7 5 35, 7 আর 5 35 সাথে 7 যোগ করলে কত হচ্ছে 42 হচ্ছে। তাহলে 3 আর 5 গুণ করে দাও, 3 5 15, তার সাথে প্রথমটা যোগ করে দাও, 15 3 কত হবে 18। তাহলে অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 18। তো এই ছিল আজকের ফুল মক টেস্ট। মক টেস্টটা দেওয়া তো আমার কাছে ছিল, কিন্তু মক টেস্ট অ্যাটেন্ড করা তোমাদের কাজ, এবং মক টেস্টে কত পেলে সেটাও তোমাদের জানানো তোমাদেরই কাজ। কমেন্টে অবশ্যই জানিও। আর ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স নিয়ে আজকেই ভিডিও দিয়ে দেবো আমি, কারণ সময় খুবই কম, তোমাদের পড়তেও হবে। তো সেই জন্য বিকেলের বা দুপুরের মধ্যেই তোমরা কিন্তু ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স নিয়েও ক্লাস পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিকের সাথে বা নতুন মক টেস্টের সাথে। আবার একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।